আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা পূর্ণ ভাঙা মন্দির। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, সৌমিক এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কলকাতার মুক্ত বায়ু সেবন সমিতি প্রতি বছর ছুটির সময় স্কুলের ছেলেদের নিয়ে নানা জায়গায় দেশভ্রমণে বের হয়। এতে তাদের শরীর ও স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়, আনন্দের সঙ্গে জ্ঞান লাভও হয় প্রচুর। দার্জিলিং, পুরী, ওয়ালটেয়ার, মধুপুর, যোশীতি প্রভৃতি অনেক শহরেই তারা প্রতি বছর ভ্রমণ করে বিশিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে। এবার পুজোর সময় এইরকম ছাত্রদল উৎসাহী শিক্ষাব্রতী তারাকিশোর রায়ের সঙ্গে বিন্ধ্যাচল পাহাড়ে বেড়াতে এসেছে। তারাকিশোরবাবু যেমন আমোদে তেমনি উৎসাহী আর সাহসী। ছেলেরাও এইরকম একজন অভিভাবক পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। তিনি একধারে ছেলেদের শিক্ষক আর অন্যধারে বন্ধু। বিন্ধ্যাচল থেকে কিছুটা দূরে ঝর্ণার কাছাকাছি একটি ডাক বাংলোতে তারা আজ এসেছে কয়েকদিন হলো এবং এখানে তাদের সাময়িক আড্ডা গড়ে উঠেছে। এদিককার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। তারাকিশোরবাবু তার লম্বা হিজড়ি খাতাখানা নিয়ে একে একে নাম ডাকা শেষ করলেন। সব ছেলেরাই হাজির, শুধু সুব্রত এখনো উপস্থিত হয়নি। কোথায় গেল সুব্রত, তোমরা কেউ জানো? তারাকিশোরবাবু প্রশ্ন শুনে অনিল বলল, বিকেলবেলা তাকে দেখেছিলাম একটা ছিপ হাতে নিয়ে নদীর দিকে যাচ্ছে। কই, তারপর থেকে তো তাকে আর দেখছি না। তারাকিশোরবাবুর মুখটা যেন গম্ভীর হয়ে উঠল। কপাল কুঁচকে খানিকক্ষণ বাইরে ঝাপসা বনটার দিকে তাকিয়ে তিনি আবার বললেন, এই অজানা অঞ্চলে এতক্ষণ সে বাইরে আছে, এটা একটা উদ্বেগের কথা হয়ে উঠল যে নদীর ওপারে ভীষণ জঙ্গল। তাই তো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারাকিশোরবাবু চাকর লক্ষ্মণের নাম ধরে ডাকলেন। লক্ষ্মণ পাশের ঘরে বালতি সাফ করছিল। ডাক শুনে দৌড়ে এলো। বিন্ধ্যাচল অঞ্চলেই তার বাড়ি। তারাকিশোরবাবুর নানা প্রশ্নে সেই এই অঞ্চল সম্বন্ধে তার কাছ থেকে নানা খুঁটিনাটি খবর জানতে লাগলেন। লক্ষ্মণের কাছ থেকে তিনি জানলেন, নদীর ওপারের জঙ্গলে সাধারণত কোনো লোক যায় না। স্থানীয় লোকেদের বিশ্বাস ওই জঙ্গলে কোনো অপদেবতা বাস করে। কেউ সেখানে ঢুকলে সহজে বেরিয়ে আসতে পারে না। অপদেবতার একটা জীর্ণ মন্দির আছে। সেই মন্দিরের কাছে কেউ যদি দৈবাতে গিয়ে পড়ে তার আর কোনো রক্ষে নেই। কতগুলো পোষা কেউটে সাপ আছে অপদেবতার। অবাঞ্ছিত লোক দেখলেই তারা বিদ্যুতের মতো তেড়ে আসে। তাদের ছোবল অতি মারাত্মক। মোট কথা, সেখান থেকে কেউ জীবন্ত ফিরে আসতে পারে না। রাত্রি ক্রমে গভীর হয়ে উঠল। সুব্রত এখনও ফেরেনি। সমস্ত ছেলেদের মধ্যে এই নিয়েই আলোচনা চলছে। তারাকিশোরবাবু রীতিমতো দুশ্চিন্তায় শঙ্কিত হয়ে উঠলেন। তার দায়িত্বও তো কম নয়। পরের ছেলেদের অভিভাবক হয়ে তিনি এসেছেন। তাদের বিপদ আপদের জন্য অপবাদটা রোধবে তাঁরই নামে। দায়ী হবেন তিনি। এই জংলা অঞ্চলে এইভাবে তিনি ছেলেদের উৎসাহ আর ভরসা নিয়ে এসেছেন। সুব্রত যদি বাস্তবিকই কোনো বিপদে পড়ে থাকে, তারই এখন একমাত্র ও প্রধান কর্তব্য তার খোঁজ করা। তারাকিশোরবাবু উত্তেজিত হয়ে কিছুক্ষণ বাইরে বারান্দায় পায়চারি করলেন। তারপর ছেলেদের উদ্দেশ্যে বললেন, আমার ধারণা ছিল সুব্রত হয়তো এর মধ্যে ফিরে আসবে, কিন্তু এখনো যখন ফিরল না তখন আমার বিশেষ সন্দেহ হচ্ছে। হয়তো সে কোনো রকম বিপদে পড়েছে, কোনো রকমে ওপারের জঙ্গলে গিয়ে পড়েছে। হয় পথ ভুল করেছে, নয়তো কোনো জন্তু। তারাকিশোরবাবু কথাটা শেষ করতে পারলেন না। মনে হলো হঠাৎ যেন তার বাক রোধ হয়ে গেল। ধূপ করে তিনি টুলের উপর বসে পড়লেন। তারপর খানিকক্ষণ কি যেন চিন্তা করে বললেন, এসো তো অজয়, শঙ্কর, আমার সঙ্গে এসো। অন্য ছেলেদেরকে তিনি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে বললেন। তারপর বললেন, তোমরা সুব্রতর জন্য বিশেষ চিন্তা করো না। সে যদি বাস্তবিকই কোনো বিপদে পড়ে থাকে, আমরা যথাসাহায্য উদ্ধারের চেষ্টা করবই। ছেলেদের মধ্যে অজয় আর শঙ্কর একটু বয়সে বড়। তাদের স্বাস্থ্যটাও যেরকম অটুট, মনের বলও তেমনি অসীম। তারাকিশোরবাবু এই দুটো ছেলেকে বিশেষভাবে ভালোবাসেন। তাদের শক্তি ও সাহসের পরিচয় তিনি বহুবার পেয়েছেন। লক্ষ্মণ আগে আগে লণ্ঠন নিয়ে চলেছে। পেছনে চলেছে তারাকিশোরবাবু, অজয় আর শঙ্কর। মেঠো এবড়ো খেবড়ো পথ, আশেপাশে ছোট ছোট ঝোপ,
তাতে জ্বলছে হাজার জোনাকির মিটমিটে বাতি। মানুষের সাড়া পেয়ে দু একটা খ্যাকশিয়াল সুরসুর করে ঝোপের পাশে গা ঢাকা দিল। দু একটা বুনো জংলা পাখি গাছের ডালে বসে ডানা ঝটফট করছে। হঠাৎ লণ্ঠনের আলো দেখে তারা উড়ে গিয়ে আরো দূরে একটা গাছের কাছে গিয়ে বসল। দুর্বনে ফেউ ডাকছে। একটা কালবেচা হঠাৎ বিকট আওয়াজ করে ডেকে উঠল। চারিধারে বিশ্রী রকমের একটা অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলায় এই পথে ছেলেদল অনেকবার এসেছে। অজয় আর শঙ্করের কাছেও এই পথ অপরিচিত নয়, কিন্তু দিনের আলো মাখা অপূর্ব সুন্দর মাঠ ও পথ রাতের অন্ধকারে যেন কোনো মায়াবী জাদুকাঠির স্পর্শে রহস্যময় ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। যে পথে দিনের বেলায় তাদের দলের সবথেকে ছোট ছেলে কল্যাণও একা একা বুনো ফুল তুলতে আর ভেন্ডারার আঠা দিয়ে বুদবুদ ওড়াতে চায়, সেই পথে এই অন্ধকার রাত্রে শঙ্কর আর অজয়ের মতো সাহসী ছেলেরও যেন গাটা একটু ছমছম করে উঠছে। সত্যি সুব্রতটা কি আহাম্মক! নইলে সন্ধ্যার পর কখনো এই ভয়াবহ জায়গাতে একা থাকতে হয়? ওই যে ছোপের পাশে সাদা মতো কি একটা দেখা যাচ্ছে, সুব্রত নয় তো? ওই তো বাঁ পাশে চ্যাটালো পাতাওয়ালা ঝোপটার পাশে। অজয়ের বুকটা আনন্দে ঢিপ ঢিপ করে উঠল। নিশ্চয়ই ও সুব্রত। উল্লাসে উৎফুল্ল হয়ে ও চিৎকার করে উঠল, সুব্রত, সুব্রত, এই সুব্রত! ততক্ষণে লণ্ঠনের আলোটা গিয়ে ঝোপের ধারে গিয়ে পৌঁছেছে। অজয় নিরাশ হয়ে গেল। তার চিৎকার শুনে সাদা একটা ছাগল 4 পা তুলে লাফাতে লাফাতে মাঠের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অজয়ের মন থেকে সুব্রতের মিলনের সম্ভাবনাও যেন নিরাশার কালো আঁধারের সাগরে মিলিয়ে গেল। ছোট্ট পাহাড়ি নদী, সাদা বালুর চড়ার এক পাশ দিয়ে কালো জলের স্রোত তীর তীর করে বয়ে চলেছে। বর্ষার সময় একুলকুল ছাপিয়ে যায়, কিন্তু অন্য সময় জল খুবই সামান্য, হেঁটেই অনায়াসে পার হওয়া যায়। একধারে কয়েকটা পাথরের ফাঁকে খানিকটা জল জমে আছে। কাল এই জলা জায়গাটা থেকে সুব্রত কয়েকটা মাছ ধরে এনেছিল, ছোট পুঁটি জাতীয় মাছ। আজ অনিলের কথায় জানা গেল সে এই দিকেই ছিপ নিয়ে এসেছে। নদীর ওপারে থমথমে অন্ধকার, আকাশের কালো রঙের সঙ্গে বনের রং একাকার হয়ে মিলে গেছে। তবুও তীরের কাছে কয়েকটা উঁচু শাল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে নিজের অস্তিত্ব জানাচ্ছে। ঝিরঝিরে বাতাসে সেই অদৃশ্য বনজগতের মর্মরধ্বনি মনোজগতে যেন অপূর্ব বিস্ময়ের সৃষ্টি করছে। তারাকিশোরবাবু টর্চ এনেছিলেন। সেই বদ্ধ জলা জায়গাটার উপর আলো ফেলে তিনি প্রশ্ন করলেন, তোমরা বলতে চাও সুব্রত এখানেই মাছ ধরতে এসেছিল, তাই তো? শঙ্কর উত্তর দিল, সেই রকমই তো মনে হচ্ছে। কাল আমরা যখন নদীর তীরে চড়ুইভাতি করছিলাম তখন সে চটপট এই জায়গা থেকে বেশ কয়েকটা তাজা মাছ ধরেছিল। অজয় বলল, নিশ্চয়ই আজও সে এই দিকে এসেছে। অনিল নিজের চোখে দেখেছে সুব্রতকে ছিপ নিয়ে এই দিকে আসতে। লক্ষ্মণ লণ্ঠন আলোটারও উস্কে দিয়ে একটা পাথরের পাশে ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলো। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, বাবু, বাবু, এই দেখুন! শঙ্কর এক লাফে তার কাছে ছুটে গেল। তারপর উদ্দীপনার সঙ্গে বলে উঠল, মাস্টারমশাই, এই দেখুন, এই এই একটা ছিপ। হ্যাঁ, বলিস কি ভাই শঙ্কর? বলতে বলতে অজয়ের ঊর্ধ্বশ্বাসে সেখানে এসে হাজির হলো। তারাকিশোরবাবু হাতে করে ছিপটা তুলে নিলেন। লণ্ঠনের আলোতে বেশ ভালোভাবে নেড়েচেড়ে বললেন, এটা সুব্রতর ছিপ হতে পারে। লক্ষ্মণ বলল, হ্যাঁ বাবু, এটা সুব্রত বাবুরই ছিপ। এই দেখুন, ছিপের আগায় লাল সুতোও বাঁধা আছে। এই লাল সুতো কাল তিনি আমার কাছ থেকেই চেয়ে নিয়েছিলেন। বড়ই তাজ্জব ব্যাপার বোধ হচ্ছে। তারাকিশোরবাবু আরো গম্ভীর হয়ে উঠলেন। ছিপটা পড়ে রইল, অথচ ছেলেটা গেল কোথায়? লক্ষ্মণ হঠাৎ সেই জলের মধ্যে নেমে পড়ল। তার সন্দেহ হয়েছে হয়তো সুব্রত কোনো রকমের জলের মধ্যে গিয়ে পড়ে থাকবে। চারিধারে পাথরের ঘেরা টোপ, মাঝখানে কতটা জল জমে আছে তা তো আর বলা যায় না। যদি কোনো রকমের পা হড়কে সুব্রত পড়ে গিয়ে থাকে। কিন্তু লক্ষ্মণের আন্দাজটা কাজে লাগলো না। সারা জলা জায়গাটায় কোথাও 1 হাঁটুরও বেশি জল নেই। লক্ষ্মণ জলে নামা মাত্রই কয়েকটা ব্যাঙ লাফিয়ে এদিক ওদিক চলে গেল। তবুও লক্ষ্মণ হাতড়ে হাতড়ে জলার চারিধারটা খুঁজতে থাকলো। নিচের কতগুলো আগাছার জঙ্গলে তার পা আটকাতে লাগলো, কিন্তু সুব্রতর ডুবন্ত শরীরের কোনো অংশই তার পায়ে ঠেকল না। লক্ষ্মণ আবার উপরে উঠে এলো। তারাকিশোরবাবু অজয় আর শঙ্করকে নিয়ে আশেপাশের কতকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুব্রতর কোনো খোঁজই পাওয়া গেল না। এক ছিপ ছাড়া তার আর কোনো চিহ্নই চোখে পড়ল না। তারাকিশোরবাবু গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলেন, সুব্রত, সুব্রত!
অজয় আর শঙ্করও একসঙ্গে চড়া গলায় চেঁচিয়ে উঠল। সুব্রত, সুব্রত, এই সুব্রত! লক্ষ্মণও তার সাধ্যমতো উচ্চকণ্ঠে ডাকতে লাগল, সুব্রত বাবু, সুব্রত বাবু। অন্ধকার নিঝুম রাত্রে ওপারে রহস্যময় জগৎ থেকে তাদের চিৎকারের ধ্বনি বিদ্রুপের মতো তাদের কানে ফিরে এলো বারবার। নদীর ধারে আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একরকম প্রায় নিরাশ হয়েই তারাকিশোরবাবু অজয়, শঙ্কর আর লক্ষ্মণকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। ভেবেছিলেন হয়তো বাড়িতে গিয়ে দেখবেন সুব্রত এর মধ্যে এসে হাজির হয়েছে, কিন্তু সুব্রত তখনও অনুপস্থিত। ছেলেদের মধ্যে যারা একটু অল্প বয়সী তারা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। বড়রা কেউ কেউ জেগে সুব্রত সম্বন্ধে নানা রকম আতঙ্ককর কল্পনা সৃষ্টি করছে। তাদের চোখে আর ঘুম নেই। তারাকিশোরবাবু চটপট কোনো রকমের রাতের খাওয়াটা সেরে নিয়ে ছেলেদেরকে বললেন, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমো। আমার বিশ্বাস সুব্রত জঙ্গলের মধ্যে কোথাও পথ হারিয়ে আটকা পড়ে রয়েছে। এখানকার থানার ইন্সপেক্টর বাবুর সঙ্গে আমার সম্প্রতি আলাপ হয়েছে। চমৎকার লোক তিনি। আশা করি তার সাহায্য পেলে আমি রাত্রের মধ্যেই সুব্রতকে খুঁজে বের করে ফেলতে পারব। কয়েকজন বলিষ্ঠ কনস্টেবলকে আমার সঙ্গে নেব। সঙ্গে আমাদের অস্ত্রশস্ত্র তো থাকবেই। কাজেই যত বিপজ্জনক এলাকায় হোক না কেন আমরা ঠিকই তাকে খুঁজে বের করতে পারবো আশা করি। সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আশা করি কালকের মধ্যে সুব্রতর খোঁজ আমরা আনতে পারবো। শঙ্কর বলল, স্যার, আমার কিন্তু স্যার খুব ইচ্ছে করছে আপনার এই অভিযানে আমিও থাকি। না না শঙ্কর, তা হতে পারে না। এই দলের মধ্যে তুমি আর অজয় হচ্ছে বয়সে বড়, অনেকটা মুরব্বীর কাছে। আমার অবর্তমানে তোমরা এই দলটির একেবারে তত্ত্বাবধানে রাখবে। তোমাদের ভরসাতেই আমি নিশ্চিন্ত হয়ে আমার কর্তব্য করতে পারবো, বুঝলে কিনা? এই বলে তারাকিশোরবাবু থানায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। অজয় আর শঙ্করের একান্ত ইচ্ছে ছিল যে তারাও তারাশঙ্কর বাবুর সঙ্গে সুব্রতর খোঁজে যায়, কিন্তু তার যুক্তির কথা শুনে মুখ ফুটে আর কিছু বলতে সাহস পেল না। বাস্তবিকই তো তাদের দলের মধ্যে তারাই সব বিষয়ে শ্রেষ্ঠ, বয়সেও বড়, আর সাহসও তাদের বেশি। কাজেই তারাও তারাকিশোর বাবুর সঙ্গে গেলে বাকি দলটি একেবারে নিরাশ্রয় হয়ে পড়বে। সকলকে বিশেষভাবে সাবধানে থাকতে উপদেশ দিয়ে তারাশঙ্করবাবু একটি টর্চ বাতি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলেন। ছেলের দল দরজা বন্ধ করে যে যার জায়গায় শুয়ে পড়ল। ছোট ছেলেরা আগেই ঘুমিয়ে পড়েছে, বড়রাও একে একে ক্রমে ঘুমিয়ে পড়ল। বারান্দায় একটা চৌকি পেতে লক্ষ্মণ ঘুমাবার ব্যবস্থা করতে লাগল। অজয় আর শঙ্করের চোখে কিন্তু ঘুম নেই। কলকাতায় সুব্রত তাদের একটা পাড়াতেই থাকে, যদিও সে কিছুটা নিচের ক্লাসে পড়ে। বড় ভালো ছেলে ওই সুব্রত। তার চেহারাটিও যেমন সুন্দর, স্বভাবটিও তেমনই মিষ্টি। স্কুলের সবাই তাকে ভালোবাসে। পাড়ার ছেলেবুড়ো সকলেরই সে প্রিয়। হঠাৎ এই অজানা অঞ্চলে কোথায় অদৃশ্য হয়ে গেল সে তো তাদের মতো অতটা ডান পিটে নয় যে একা একা জঙ্গলের ভেতর ঢুকে কোনো রোমাঞ্চের সন্ধানে যাবে। শঙ্করের পাশেই অজয় শুয়েছিল। ফিসফিস করে সে অজয়কে বলল, ভোর রাতেই চল, আমরাও সুব্রতর সঙ্গে ওই জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকে পড়ি, তারপর যা হয় পড়াতে দেখা যাবে। কথাটা মন্দ বলনি ভাই শঙ্কর। উৎসাহিত হয়ে অজয় বলল, ছেলেদের ভার লক্ষ্মণের উপর দিয়ে চলো, আমরা একটা নতুন অভিযান শুরু করি। সূর্য ওঠার অনেক আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। অন্যান্য ছেলেরা জেগে পড়লে আবার বাধা দেবে সবাই মিলে। শুধু লক্ষ্মণকে জানিয়ে গেলেই চলবে, বুঝলে? পূব আকাশে সবেমাত্র জেগেছে আলতা রঙের ছোপ। অন্ধকার আর নেই। দিনের আলো ফুটি ফুটি করছে। চারিধারে গাছে গাছে জেগে উঠেছে পাখিদের কোলাহল। তাদের কুজন আলাপের দিক দিগন্ত মুখর। মধ্যে মধ্যে বয়ে চলেছে ঝিরিঝিরি মিঠে হাওয়া। গাছের পাতায় পাতায় মর্মর সরসর ধ্বনি জেগে উঠছে। তারাকিশোরবাবু সেই যে কাল রাত্রে বেরিয়ে গেছেন এখনো পর্যন্তও ফেরেননি। সুব্রতর কোনো খবরও পায়নি কেউ। বড়ই রহস্যময় অদ্ভুত ব্যাপার। অজয় শঙ্কর ঘুম থেকে উঠে লক্ষ্মণের জিম্মায় ছেলেদেরকে রেখে সোজা এসে হাজির হলো নদীর ধারে। তারাই সুব্রতকে খুঁজে বের করবে। জঙ্গলের ভেতর ঢুকতে হলে একেবারে খালি হাতে প্রবেশ করা উচিত নয়, তাই তাদের সঙ্গে রয়েছে বড় বড় দুটো ধারালো ছোড়া। শঙ্কর বুদ্ধি করে একটা দেশলাইও সঙ্গে নিয়েছে। কি জানি যদি কোনো বুনো জন্তু সামনে পড়ে। আগুনকে বাঘ পর্যন্ত ভয় করে। তাছাড়া আর বিশেষ কিছু তারা নিতে পারেনি। জঙ্গলের ধারে গিয়ে অজয় আর শঙ্কর আবার সেই জলা জায়গাটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। তখন ভোরের আলো চারিধারে বেশ জলজল করে ফুটে উঠেছে। সূর্য ওঠবারও খুব বেশি দেরি নেই।
শঙ্কর বলল, দেখো ভাই অজয়, সুব্রতর ছিপটা কাল এইখানেই পড়েছিল। এখানে বসেই সে মাছ ধরেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জলের মধ্যে ওই দেখো, ছোট ছোট মাছেরা কিলবিল করে খেলছে। তুমি মাছের খেলা দেখছো আর আমি দেখছি অন্য একটা জিনিস। কি দেখছো ভাই অজয়? আচ্ছা, সুব্রত সাধারণত কোন জুতোটা পরতে পারে বলতে পারো? হ্যাঁ শঙ্কর, ওর একজোড়া মেটে রঙের কিডস জুতো আছে, তলায় ক্রেপ সোল। এই দেখো এই দিকে। এই বলে অজয় আঙুল দিয়ে একটা দাগ শঙ্করকে দেখালো। শঙ্কর ঝুঁকে পড়ে ভিজে বালির ওপর খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তাই তো, জুতোর দাগ বলেই তো মনে হচ্ছে। ক্রেপসোলের ঢেউ তোলা দাগগুলো তো বেশ পরিষ্কারভাবেই ফুটে উঠেছে। এই যে পরপর অনেকগুলো দাগ। এ যে সুব্রতর জুতোর ছাপ, সে বিষয়ে আর ভুল নাই। দাগগুলি যেভাবে গভীর হয়ে ভিজে মাটিতে বসে গেছে, তাতে মনে হয় সে দৌড়ে এদিকে গেছে। আস্তে আস্তে কেউ হেঁটে গেলে এভাবে গভীর ছাপ তো পড়বে না। মনে হচ্ছে সে ভয় পেয়ে হঠাৎ ছিপটিপ ফেলে দিয়ে দৌড় লাগিয়েছে। তা হতে পারে। ভয় হয়তো সুব্রত পেয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার জাগছে। কি প্রশ্ন ভাই অজয়? ভয় পেয়ে বাড়ির দিকে না দৌড়ে সে হঠাৎ বিপরীত দিকে দৌড়াতে গেল কেন? দেখছো না, পায়ের ছাপগুলি নদীর ওপারের দিকে চলে গেছে। যাই হোক, এটা বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সুব্রত নদীর ওপার দিক দিয়েই গেছে। পায়ের ছাপগুলো বেশ পরিষ্কার। এই দেখো, এই এক জায়গায় জুতোর সোলে যে রবারের নাম লেখা কোম্পানির ছাপ আছে, তা পর্যন্ত উঠে এসেছে। বেশ সুবিধাই হলো আমাদের। চলো, এই ছাপগুলি অনুসরণ করে আমরা হাঁটতে শুরু করি। হয়তো আমরা শিগগিরই তার দেখা পেতে পারি। পায়ের ছাপগুলো অনুসরণ করে অজয় আর শঙ্কর নদীর বালির ওপর দিয়ে হাঁটতে আরম্ভ করল। নদী একপাশ দিয়ে ক্ষীণ জলের ধারা তীর তীর করে বয়ে চলেছে। জল অত্যন্ত কম, কোনো জায়গায় হয়তো 1 হাঁটুরও বেশি জল হবে না। জল কিন্তু টলটলে পরিষ্কার, নিচে নুড়ি পাথর পর্যন্তও পরিষ্কার দেখা যাচ্ছে। পূব দিগন্তের কোল ঘেঁষে আবির মাখা সূর্য সবেমাত্র উকি দিয়েছে। তার কনক আলোর আভায় নদীর জল সোনালি রূপ ধারণ করেছে। নদীর খানিকটা ভাগে ঝিলমিল করছে তরল সোনা। সুব্রতর পায়ের ছাপ এই পর্যন্ত এসে মিলিয়ে গেছে। অজয় হঠাৎ বলে উঠল, এই দেখো শঙ্কর, এখানে অনেকগুলি পায়ের ছাপ। এই দেখো জুতোর ছাপের আশেপাশে কতগুলি খালি পায়ের ছাপ। তাই তো দেখছি ভাই অজয়। বেশ মনোযোগের সঙ্গে ছাপগুলো পরীক্ষা করে দেখে শঙ্কর গম্ভীর স্বরে বলে উঠল, দেখে তো মনে হচ্ছে যেন এখানে বেশ খানিকটা ধস্তাধস্তি হয়েছে। খালি পায়ের ছাপগুলো বেশ বড় আর গভীর। আমারও তাই মনে হচ্ছে ভাই শঙ্কর। এই যে ব্যাপারটা ক্রমেই রহস্যময় বলে মনে হচ্ছে। তবে কি সুব্রতর সঙ্গে কারোর ধস্তাধস্তি হয়েছে এই জায়গায়? কেউ কি সুব্রতকে ধরে নিয়ে গেছে? কিন্তু কেন, বা কী বা উদ্দেশ্য তার? অজয় আর শঙ্কর এই রহস্যের সমাধান কিছুতেই করে উঠতে পারল না। তাদের মাথা যেন গুলিয়ে যেতে লাগলো। নদীর জলের ধারে কতকগুলো ছোট বড় পাথরের স্তূপ হয়ে পড়েছিল। শঙ্কর কি যেন লক্ষ্য করে হঠাৎই ছুটে গেল সেদিকে। তারপর অজয়কে ডেকে বলল, এই দেখো অজয়, একটা রুমাল। অজয় ততক্ষণে শঙ্করের কাছে এসে হাজির হয়েছে। হ্যাঁ, আরে এই যে রং মাখা একখানা রুমাল দেখছি। অজয়েরও গলায় ফুটে উঠেছে পরম বিস্ময়ের ভাব। রং নয় ভাই, রক্ত। রক্ত? হ্যাঁ, এই দেখো, রক্তের রং অনেকটা কালচে হয়ে এসেছে। রুমালটি দুজনে ভালো করে পরীক্ষা করে দেখল। একপাশে লাল সিল্কের সুতোয় লেখা আছে 2টি বাংলা অক্ষর, সু রা। এ তবে কার রুমাল ভাই শঙ্কর? নিশ্চয়ই সুব্রতর নয়? হ্যাঁ, আমারও মনে হচ্ছে এই রুমালের মালিকই সুব্রত। ওই দেখো, অক্ষর দুটোর মধ্যে একটা লাল ফুলকি। এতে তো বেশ বোঝাই যাচ্ছে সুব্রত রায়কে বাংলায় ঠিক এইভাবে সংক্ষেপে লেখা হয়েছে, যেমনভাবে আমরা ইংরেজিতে সংক্ষেপে লিখি। সেটা খুবই সম্ভব, কিন্তু এ কি বিভৎস ব্যাপার! সুব্রতর রুমালের এরকম রক্তের দাগ লাগলো কি করে? আমার মনে হয় কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে সুব্রত এই পাথরের ওপর পড়ে জখম হয়েছে। এই রুমালের রক্ত মুছে সে এখানে ফেলে গেছে। ভাই শঙ্কর, আর দেরি না করে একেবারে চলো, শিগগিরই একবার তার উদ্ধারের চেষ্টায় যাই। সুব্রত ছেলে মানুষ, না জানি কত বিপদের মধ্যেই সে পড়েছে। আমাদের সাধ্যমতে তার উদ্ধারের চেষ্টা করব আমরা। আমরা দুজনে তাকে উদ্ধার করতে পারবো কিনা জানি না, তবে গোপনে এই রহস্যময় ব্যাপারটির তথ্য যদি সংগ্রহ করতে পারি, তবে পরে একটা হিল্লে করা যেতে পারে। তারাকিশোর বাবুরা তো নিশ্চয়ই নিশ্চিন্ত হয়ে আর বসে নেই।
তারা থানায় দলবল নিয়ে সুব্রতর সন্ধানে বেরিয়েছে। আমরাও হয়তো তাদেরকে সাহায্য করতে পারি। শঙ্করের কথায় বাধা দিয়ে হঠাৎ অজয় বলল, চুপ চুপ শঙ্কর, ওই দেখো নদীর ওপারে জঙ্গলের ফাঁক দিয়ে কি যেন একটা দেখা যাচ্ছে। একটা অস্ফুট গোঙানির শব্দ হাওয়ায় ভেসে আসছিল। অজয় আর শঙ্কর সবিস্ময়ে তাকিয়ে দেখল দৈত্যের মতো প্রকাণ্ড এক লোক লাঠিতে ভর দিয়ে বনের পথে চলেছে। তার পিঠের ওপর পুটলির মতো বাঁধায় একটি ছোট ছেলে। ছেলেটি যাতে চিৎকার করতে না পারে তার জন্য তার মুখটা বেশ শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। ছেলেটি প্রাণপণে চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু সেই শক্ত বাঁধনের বাধা অতিক্রম করে সে চিৎকার করে বাইরে বেরোতে পারছে না। শুধু একটা গোঁ গোঁ করে আওয়াজ বেরিয়ে আসছে। লোকটার কি কদাকার চেহারা! সারা গায়ে লাল আলখেল্লার মতো লম্বা পোশাক, মুখের আকারটা অতি বীভৎস। একটা চোখ যেন কানা মনে হচ্ছে, আর অপর চোখটা ধকধক করে জ্বলছে হিংস্র বাঘের চোখের মতো। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি। অজয় প্রশ্ন করল, এই ব্যাপার কি ভাই শঙ্কর? হ্যাঁ, ব্যাপারটা অতি গুরুতর, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের সর্বপ্রথম কর্তব্য ওই দৈত্যের হাত থেকে ছেলেটাকে মুক্ত করা। এই ছেলেটি কে? কেন এভাবে ওকে বেঁধে নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই ধারণা করতে পারছি না। প্রথমে ভেবেছিলাম ও সুব্রত, কিন্তু এখন দেখছি ওর বয়স আরো ঢের কম। বয়স 5-6 বেশি তো হবে না। যাই হোক, চলো আমরা দুজনে গিয়ে পিছন দিক থেকে লোকটাকে আক্রমণ করি। আমাদের সঙ্গে ভালো ছোড়া আছে, বিপদে দেখলে সোজা চালিয়ে দেবো ওর বুকে। ব্যাটা শয়তানি চিরদিনের মতো খুঁচিয়ে দেবো একেবারে। আস্তে ভাই অজয়, ও আমাদের গলার স্বর শুনতে পাবে। এসো, একটা কাজ করা যাক। এখন চট করে জানতে দেওয়া যাবে না যে আমরা ওকে দেখতে পেয়েছি। চলো গোপনেকে অনুসরণ করি। হয়তো সুব্রতর নিরুদ্দেশ রহস্যও আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠতে পারে। ঠিক বলেছ শঙ্কর, আমারও তাই ধারণা। আমার মনে হচ্ছে সুব্রতকেও হয়তো এইভাবে চুরি করা হয়েছে এবং গোপনে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এর উদ্দেশ্য যাই হোক, আমার মনে হচ্ছে একটা সংঘবদ্ধ দল হয়তো এই ব্যাপারে জড়িত আছে। ওই যে লোকটা চলেছে গাছের আড়ালে আড়ালে। চলো অজয়, আমরা খুব গোপনে নিঃশব্দে ওকে অনুসরণ করি। আহারে, পিঠের ছেলেটির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কার দুধের বাচ্চাকে লোকটা এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে ওই রাস্কেলটার মাথা ভেঙে দিই। না না, এখন নয় অজয়। তোমার মনের রাগটা এখন কোনো রকমে চেপে রাখো। আমরা শিগগিরই একটা বড় রকমের রহস্যের সন্ধান পাব। তারপর হয়তো বাঙালির ছেলে যে ভীতু কাপুরুষ নয় তা পরিচয় দেবার সুযোগ আমরা পাব। এখন চলো তাড়াতাড়ি লোকটার পিছনে যাই। এ যা, কোথায় অদৃশ্য হয়ে গেল লোকটা? এ কি জাদু মন্ত্র নাকি? কোথায় উবে গেল জলজান্ত লোকটা আমাদের চোখের সামনে থেকে? ওই যে একটা ডোবার আড়ালে বসে পড়েছে শয়তানটা। বোধহয় পথ চলতে চলতে হাঁপিয়ে পড়েছে, একটু বিশ্রাম করা দরকার। হয়তো বেটা আফিমখোর। ওই দেখো আফিম খাচ্ছে। আফিম টাফিম গোছের যাই হোক কিছু একটা খাচ্ছে। এবার দেখো, পরিষ্কার লোকটার মুখটা দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর লোকটার মুখ! ওই দেখো, আবার এধার ওধার তাকাচ্ছে, সর্বদাই হুঁশিয়ার, পাছে কেউ যদি তাকে দেখে ফেলে। আহা, ছোট্ট ছেলেটি বোধহয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না যে। বলতে বলতে ছেলেটির জন্য সহানুভূতিতে অজয়ের চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণ বিশ্রাম করে লোকটি আবার উঠে পড়ল। তারপর নেড়েচেড়ে ছেলেটিকে আবার পিঠের উপর ফেলে জঙ্গলের পথ ধরল। শঙ্কর আর অজয় দুজন খুব গোপনে, অতি সাবধানে গাছের আড়ালে আড়ালে চলল লোকটিকে অনুসরণ করে। জঙ্গল ক্রমশই গভীর হয়ে উঠছে। কোথাও পথ বেশ উঁচু, কোথাও আবার ঢালু। পথ বললে ভুল হবে, কোনো পথই নেই এদিকে। শুধু সেই দিককার কদাকার লোকটা যেদিক দিয়ে চলেছে সেটাই হচ্ছে শঙ্করদের পথ। লোকটা ভারী ওস্তাদ। এই জলা জঙ্গল দিয়ে বেশ নির্বিচারে কায়দামাফিক এগিয়ে চলেছে। এই অঞ্চলটা যেন তার নখদর্পণে। সাধারণ মানুষ কখনো এইভাবে এগিয়ে যেতে পারে না। শঙ্কর আর অজয়ের তাকে অনুসরণ করতে বেশ বেগ পেতে হচ্ছে। গাছগাছড়ার মধ্যে দিয়ে কাটা ঝোপের আড়াল দিয়ে খানাটোবা টপকিয়ে তাদের এগুতে হচ্ছে। পথ চলতে চলতে তাদের হাত পা ছড়ে যেতে লাগলো, কিন্তু তবুও তারা বেপরোয়া, নির্ভীক। ফিসফিস করে শঙ্কর বলল, লোকটা ভয়ঙ্কর নেশাখোর। ওই দেখো, আবার থেমে পড়ে ট্যাগ থেকে কি যেন একটা বের করে মুখে দিল। আরে সর্বনাশ, এদিকে তাকাই যে, টের পেয়ে গেল নাকি আমাদের? শিগগিরই বসে পড়ো অজয়, ওই ঝোপটার পাশে। দুজনে টুপ করে একটা ঝোপের আড়ালে বসে আত্মগোপন করল।
ধরা পড়ে গেলেই সর্বনাশ, সমস্ত কাজই তাদের পণ্ড হবে। ঝোপের আড়ালে বসে অজয় চাপা গলায় বলল, যদি একান্ত আমাদের দেখেই ফেলে তাহলে লোকটা বাঘের মতো তেড়ে গিয়ে শয়তানটা টুঁটি টিপে ধরব। যা বলেছ ভাই অজয়, লোকটাকে কাবু করতে আমাদের বেশি বেগ পেতে হবে না, কিন্তু এখন সেটা আমি চাই না। আমরা শুধু গোপনে ওর আড্ডাটা দেখতে চাই। আমার তো বেশ অনুমান হচ্ছে যে সুব্রত এইভাবেই বন্দী হয়েছে ওই দুর্বৃত্তদের কাছে। এখন চলো লোকটাকে আমরা অনুসরণ করি। কিন্তু কাকে অনুসরণ করবে? অজয় আর শঙ্কর ঝোপের আড়াল থেকে মুখ বের করে দেখে যে পাখি পালিয়েছে। ধারে কাছে আশেপাশে যেদিকে দৃষ্টি চলে কোথাও সেই শয়তানটার নেই। সর্বনাশ, গেল কোথায় লোকটা? আচ্ছা, ফাঁকি দিল তো আমাদের ভালোই। এখন তবে উপায়? কোন দিকে যাব আমরা? এই যে আমাদের সম্পূর্ণ অজানা জঙ্গল। কুছ পরোয়া নাই ভাই, যে ব্রত আমরা নিয়ে বেরিয়েছি তা অবশ্যই আমরা পালন করব। মিথ্যে ভয়ে নিরুৎসাহ হয়ে পড়ে কোনোদিনই কোনো বড় কাজ করতে পারবো না। না শঙ্কর, তুমি ভুল বুঝেছ। আমি মোটেই ভয় পাই না, বরং আমরা যে এক রোমাঞ্চকর অভিযানে চলেছি একথা ভাবতেও প্রাণ উৎসাহে কানায় কানায় ভরে উঠছে একেবারে। সুব্রতকে আমরা খুঁজে বের করবই, আর এই ছেলেটিকেও আমরা উদ্ধার করব। আর শঙ্করের মুখের কথা কেড়ে নিয়ে অজয় বলল, আর এই শয়তানের দলকে এমন শিক্ষা দেব যে চিরদিনের জন্য বাছা ধরানোর টের পাবেন যে ঠেলা কাকে বলে। দাঁড়াও, একটা কাজ করা যাক ভাই অজয়। আমি একটা গাছে উঠে দেখি শয়তানটা কোথায় গেল। তুমি একটু নিচে অপেক্ষা করো। এই বলে শঙ্কর তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়ল। তারপর সেখান থেকে চেঁচিয়ে বলল, কিছু দূরে একটা পোড়ো মন্দিরের মতো বাড়ি দেখা যাচ্ছে। আর তো কিছু দেখতে পাচ্ছি না। চারিধারে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের চারপাশে সব উঁচু উঁচু পাহাড়। শঙ্কর আবার নিচে নেমে এলো। অজয় প্রশ্ন করল, সেই শয়তানটার কোনো খোঁজ পেলে কি? চারিধারে তাকিয়ে যতটুকু নজর চলে কোথাও তো সেই লোকটাকে দেখতে পেলাম না। কোথা দিয়ে যে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল তাও তো টের পেলাম না। এখন চলো ওই পুরো মন্দিরটার দিকেই আমরা যাই। ওখানে কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে কিনা কে জানে। কিছুটা পথ এগিয়ে যেতেই গাছপালার ফাঁকে জরাজীর্ণ বাড়িটা অজয়দের চোখে পড়ল। অত্যন্ত পুরনো ধরনের জীর্ণ ভাঙাচোরা মন্দির বলেই মনে হচ্ছে। একসময় হয়তো এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো উৎসব হতো, কিন্তু এখন দেখলে প্রেতপুরী বলেই মনে হয়। চারিধারে নিবিড় গাছপালা, গভীর স্তব্ধতা বিরাজ করছে চারিধারে। বুনো পাখির কোলাহল ছাড়া কারোর কোনো সাড়াশব্দও পাওয়া যাচ্ছে না। শঙ্কর বলল, অজয়, ওই দেখো একটা চোরাপথের সন্ধান আমরা পেয়েছি, ঘেঁষো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথটি আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে ওই জীর্ণ বাড়িটার পাশ দিয়ে গেছে। চলো খুব সাবধানে এই পথে এগুনো যাক। এই বিদঘুটে ভয়াবহ অঞ্চলে কোনো মানুষ বাস করতে পারে বলে তো আমার বিশ্বাস হয় না। কিন্তু অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ শঙ্কর তার মুখটা চেপে ধরল। চুপ। পোড়বাড়িটার জানলার পাশ দিয়ে হঠাৎ একটা ছায়া মূর্তি সরে গেল। শঙ্কর তা দেখতে পেয়েছে। ফিসফিস করে সে বলল, আমরা বোধহয় ধরা পড়ে গেছি ভাই অজয়। আর বোধহয় গোপনে কাজ হাসিল করা আমাদের সম্ভব হবে না। যাই হোক, বাস্তবিক যদি ওই ছায়া মূর্তিটা আমাদের দেখে থাকে তবে হয়তো আমাদের অস্তিত্বটা জানাজানি হয়ে গেছে। কিন্তু কে এই লোকটা? লোকটা যে কে তা বলতে পারছি না, তবে মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে যে সে এখানে বাস করছে না সে তো বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই মন্দিরের কোনো পূজারই কি পুরোহিত হয়। এই জীর্ণ ফাটল ধরা মন্দিরে, এই দুর্গম জঙ্গলে, ভুতুরে আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই দেবতার পুজো হয় না। আর যদি তা হয় ভূতের পুজো। ঠিকই বলেছ ভাই শঙ্কর। এই জীর্ণ বাড়িটাকে অনায়াসে জন্তু জানোয়ারের আড্ডা বলে মনে হয় এখন। চারিধারে যেরকম ফাটল তাতে বিষাক্ত সাপ। এই পর্যন্ত বলে অজয় হঠাৎ বলে লাফ দিয়ে উঠল। শঙ্করও আতঙ্কে খানিকটা পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা কালো রঙের সাপ তাদের সামনে সরাত করে এসে পড়ল। উফ, আর একটু হলেই ছবল মেরেছিল আর কি। শঙ্কর বলল, কেউটে কাল কেউটে। উফ, দেখছো না কি প্রকাণ্ড ফনা ওর। কেউটের হাতে প্রাণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় ভাই শঙ্কর। চলো শিগগিরই অন্য পথ ধরি। কিন্তু কেউটেটা গেলই বা কোথায়? বোধহয় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে, আবার আক্রমণ করতে পারে। ভারী হিংস্র জীব ওরা, সাবধান। জঙ্গলের মধ্যে খানিকটা ঘুরপাক খেতে খেতে অজয় আর শঙ্কর মন্দিরটার পেছনের দিকে এসে হাজির হলো। এদিকটা অনেকটা পরিষ্কার। মন্দিরের সিঁড়িগুলো বেশ চওড়া।
কিন্তু বড় বড় ফাটলে ভর্তি। সেই ফাটলের মধ্যে গজিয়েছে অশ্বত্থ গাছের চারা, আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। জীর্ণ মন্দিরটার আশেপাশে ছোট ছোট কতকগুলো কুঠুরি এবং রয়েছে টানা বারান্দা। শঙ্কর আর অজয় মন্দিরের চত্বরের কাছে বড় গাছের গুড়ির আড়ালে এসে দাঁড়ালো। সহজে তারা ধরা দেবে না এটাই তাদের ইচ্ছে। গোপনে লক্ষ্য করবে যে কারাই মন্দিরের বাসিন্দা, কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে বসবাস করছে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করবে। ওই যে সেই কান কাটা শয়তানটা, ফিসফিস করে অজয় বলল শঙ্করকে। এই লোকটাই সেই ছেলেটির মুখ বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে আসছিল। ওই দেখো, একটা চোখ কেমন ধকধক করে জ্বলছে। অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই তাদের পায়ের সামনে আছড়ে পড়ল আবার সেই মস্তকে উঠে সাপটা। চোখের নিমেষে অজয় গাছের গুড়ির পাশ থেকে এক লাফে চত্বরের ওপরে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে দৈত্য আকারের একটি লোক কোথা থেকে যেন ছুটে এসে তাকে পাজাগোলো করে তুলে মন্দিরের ভেতরে নিয়ে চলল। সেই মুহূর্তে একটা বিকট হাসি শোনা গেল। এইভাবে অতর্কিতে আক্রান্ত হয়ে অজয় প্রথমে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু বড় মুহূর্তে লোকটার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য রীতিমতো ধস্তাধস্তি জুড়ে দিল। শঙ্করও চুপ করে নেই, সে সবেগে ছুটে গেল দৈত্যের মতো লোকটার দিকে। দু চারটি ভালো ভালো জুৎসুর প্যাঁচ তার জানা ছিল। জুৎসু একটা প্যাঁচ লাগাতেই লোকটা অজয়কে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল, আর সেই অবসরে অজয়ও উঠে দাঁড়িয়েছে। আর বাক্য ব্যয় না করে পকেট থেকে ছোড়াখানা বের করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়েছে। আবার আক্রমণ করলেই সে শত্রুকে ছোড়ার আঘাত করবে। শঙ্কর বলল, অজয়, লোকটা আবার এখনই উঠে এসে আমাদের আক্রমণ করার চেষ্টা করবে, কাজেই কিছুতেই ওকে উঠতে দেওয়া যাবে না। যতবারই উঠবে ততবারই আমরা ওকে মাটিতে শুইয়ে ফেলতে পারবো। বলতে বলতে সেই বিশালাকার লোকটা ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। সে খপ করে বজ্রমুষ্টিতে শঙ্করের হাতখানা চেপে ধরল। সেই মুহূর্তে অজয় বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে তার ছোড়াখানা আমূলে বিদ্ধ করে দিল লোকটার কাঁধে। ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটার হাত দিয়ে। একটা আর্তনাদ করে শঙ্করকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। শঙ্কর বলে উঠল, অজয়, এই সুযোগে শিগগিরই চলো, আমরা কোথাও একটা আত্মগোপন করি। ওই দেখো, সিঁড়ি দিয়ে তরতরে নেমে আসছে সেই কানা শয়তানটা। শিগগিরই চলো, ওর ওই বিষাক্ত নজর থেকে পালিয়ে যাই, চলো। শঙ্কর আর অজয় ছুটে পালাতে গেল, কিন্তু পেরে উঠল না। দুটি দড়ির ফাঁস এমনভাবে গলায় আটকে গেল যে দম আটকায় আর কি। এ কি ব্যাপার হলো ভাই শঙ্কর? এ ওই কানা শয়তানটার কাজ। দূর থেকে দড়ির ফাঁস ফেলে আমাদেরকে বেঁধে পালানোর পথ বন্ধ করে দিয়েছে। ওই দেখো, লোকটা কেমন বিটকেল হাসি হাসছে। লোকটা ততক্ষণে চত্বরে এসে দাঁড়িয়েছে। তার হাতে দুটো লম্বা দড়ি। এই দড়ির ফাঁসি শঙ্করদের গলায়। চত্বরে এসে লোকটা বিশ্রী রকমের মোটা কর্কশ গলায় ডাকল, বাড্ডু, বাড্ডু। ঘরের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। কানা লোকটা তাকে কি যেন বলল। সে দড়ি দুটো নিয়ে একটা মোটা গোছের গুড়ির সঙ্গে অজয় আর শঙ্করকে আচ্ছা করে বেঁধে ফেলল। কানা লোকটা তখন সেই আহত লোকটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার ক্ষতটা পরীক্ষা করল। তারপর ভোট্টুকে দেখে কি একটা ইঙ্গিত করতেই ভোট্টু জঙ্গল থেকে একটা পাতা শুদ্ধ ডাল ভেঙে আনলো। তারপর সেই পাতার রস ক্ষত জায়গায় দিয়ে পাতাটা ভালো করে আহত স্থানটা বেঁধে দিল। মনে হলো আহত লোকটা একটু সুস্থ হয়েছে। এইসব ব্যাপার হতে বেশি সময় লাগলো না। কানা লোকটা তারপর ফিসফিস করে ভাড্ডু আর সেই আহত লোকটার সঙ্গে কি যেন পরামর্শ করতে করতে সিঁড়ি দিয়ে বেরিয়ে মন্দিরের উপর উঠতে লাগলো। সে আহত লোকটা মধ্যে মধ্যে ঘাড় ফিরিয়ে শঙ্কর আর অজয়ের দিকে বিদ্রুপের দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মনে হলো তারা অজয় আর শঙ্করকে কোনো গুরুতর সাজা দেবার মতলব পাচ্ছে। অজয় বলল, ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে কোন দুর্বিপাকে পড়লাম আমরা। ভয় পেও না অজয়, বাঙালি বুদ্ধিমান জীব বলে পৃথিবীতে বিখ্যাত। গায়ের জোরের চেয়েও কিন্তু বুদ্ধির ক্ষমতা অনেক বেশি। বিপদের সময় যারা বুদ্ধি হারায় না, তাদের বিপদ সহজেই কেটে যায়। লোকগুলো ঘরের ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। মনে হলো তারা যেন কোনো গোপন পরামর্শ করবার মতলব করছে। এই ভয়ঙ্কর ফন্দিবাজ লোকগুলো কারা? দুর্গম জঙ্গলে এইভাবে তাদের আত্মগোপন করে থাকার উদ্দেশ্যই বা কি? এই পোড়ো বাড়িটার মধ্যে পিঠে করে একটা ছেলেকে মুখ বেঁধে নিয়ে এলোই বা কেন? এইসব নানা প্রশ্ন অজয় আর শঙ্করের মগজে ঘুরতে লাগলো, কিন্তু তারাই এর সমাধান কিছুই করতে পারল না। তবে এইটুকু বুঝেছে, অতি সাংঘাতিক এক রোমাঞ্চকর আবহাওয়ার মধ্যে এসে পড়েছে তারা। সহজে নিষ্কৃতি পাবে বলে তো মনে হয় না। অজয় বলল, ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে যে একেবারে মরণের বেড়া জালে আটকে পড়লাম যে, কিন্তু সুব্রতই বা গেল কোথায়? ও কি এই রহস্যপুরীর মধ্যে কি বন্দি আছে নাকি ও?
আমার স্থির বিশ্বাস সুব্রত এই দুর্গম রহস্যপুরীর কোথাও একটা নজরবন্দি আছে। তাই যদি থাকে তবে এই শয়তানটার উদ্দেশ্যই বা কি? আরেকটি ছেলেকেও তো আমাদের চোখের সামনে চুরি করে নিয়ে এলো। আমি তো এই রহস্য কিছুতে ভেদ করতে পারছি না। রহস্যভেদ করব বলেই তো আমরা এখানে এসেছি। দেখা যাক কোথাকার জল কোথায় গোড়ায়। তুমি একটা কাজ করো ভাই অজয়, দেখো তো কোনো রকম তোমার ছুরিটা বার করতে পারো কিনা। কোনো রকমে যদি হাতের দড়িটা একবার কাটতে পারি। আমার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে গেছে ভাই শঙ্কর। লোকটার কাঁধের উপর যখন ছুরিটা বসিয়ে দিই সেই সময় সেটা আমার হাতেই ছিল। ভাড্ডু নামে বেটে শয়তানটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে সেইটা। যাই হোক, গাছের গুঁড়িতে ঘষে ঘষে আমি আমার বাঁধন অনেকটা আলগা করে ফেলেছি। এইবার এইবার বোধহয় ফাঁসের ভিতর থেকে আমি শরীরটা গলিয়ে বের করে নিয়ে আসতে পারবো। না না, এত শিগগির বেরিয়ে এসো না, তাহলে লোকগুলো আবার আমাকে এখানে আটকে ফেলবে। তুমি একটা কাজ করো, হাত বের করে আমার পকেট থেকে ছুরিখানা বের করে আস্তে আস্তে আমার পিঠের দিকে দড়িটা কেটে দাও। ভয়ানক শক্ত করে আমাদেরকে বেঁধেছে, ঠিক করে নড়াচড়াও করতে পারছি না। খুব সাবধানে কাজ করবে। আমার সন্দেহ হচ্ছে লোকগুলো হয়তো কোনো গোপন জায়গা থেকে আমাদের উপরে নজর রেখেছে। অজয় অতি সন্তর্পণে হাত বের করে শঙ্করের পকেট থেকে ছুরিটা বের করে ফেলল। তারপর ধীরে ধীরে তার পিঠের দড়ির বাঁধনটা কেটে দিল। যাক, এবার অনেকটা নিশ্চিত। শঙ্কর বলল, এখন আর নড়াচড়া করো না ভাই অজয়, যেমনভাবে আছো ঠিক ওইভাবেই দাঁড়িয়ে থাকো। শয়তানগুলো যেন কিছু বুঝতে না পারে যে আমরা বাঁধনমুক্ত হয়ে গেছি, তাহলে কিন্তু আরো বেশি বিপদে পড়ার সম্ভাবনা। এখন আমরা অনায়াসে পিটটান দিতে পারি। কিন্তু পিটটান তো আর দিতে আসিনি, পালাবার যথেষ্ট সুযোগ আছে আমাদের, কিন্তু উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এখান থেকে নড়ছি না। শঙ্কর আর অজয় দাঁড়িয়ে যেখানে এরকম আলোচনা করছিল তার কিছু দূরেই একটা পুরো কুঠুরি দাঁড়িয়েছিল। এই কুঠুরিটার সঙ্গে আসল মন্দিরের দালানের বিশেষ কোনো যোগাযোগ ছিল না। মন্দির আর কুঠুরিটার মধ্যে খানিকটা ফাঁকা জংলা জায়গা। কুঠুরিটার একদিকে ছোট্ট একটু ফাঁক, যেন বাতাস চলাচল করবার জন্য এই ফাঁকটি রাখা হয়েছে। শঙ্কর হঠাৎ কানটা খাড়া করে উঠল। তারপর অজয়কে বলল, ওই শোনো অজয়। অজয় কান পেতে যা শুনল তা স্বপ্ন নয়, কল্পনাও নয়। সুব্রতর গলার স্বর স্পষ্ট, পরিষ্কার, কিন্তু চাপা। সেই চোরাকুঠুরির ফাঁক দিয়ে করুণ স্বর ভেসে এলো। অজয় যেন আর স্থির থাকতে পারছিল না। মনে হচ্ছিল ছুটে গিয়ে সুব্রতকে উদ্ধার করে নিয়ে পালায়। কিন্তু শঙ্কর বলল, দাঁড়াও অজয়, এত ব্যস্ত হলে সব কাজ পণ্ড হয়ে যাবে। সুব্রত, তোমাকে উদ্ধার করতেই আমরা এসেছি, কোনো ভয় পেও না। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজ যখন পাওয়া গেছে তখন এসো, এক কাজ করা যাক। কি কাজ? চলো আমরা এখনই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। সেখানে যদি তারাকিশোর বাবু খোঁজ পাই তাহলে খুব ভালো হয়, না হলে আমরা নিজেরাই পুলিশের সাহায্য নিয়ে আবার এসে সুব্রতকে উদ্ধার করব। এই ডাকাতগুলোকে গ্রেপ্তার করা যাবে তখনই। তোমার পরামর্শ মতো কাজ করলে তো সমস্তটাই মাটি হয়ে যাবে ভাই অজয়। হয়তো আমরা পালাতে পারি, কিন্তু তাতে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। কেন? আমরা পালিয়েছি জানতে পারলে ওরা প্রথমে আমাদেরকে ধরার চেষ্টা করবে। একান্ত না পারলে ওরা সুব্রতকে এখান থেকে বেমালুম সরিয়ে ফেলবে, এমনকি নিজেরাও এই গোপন আড্ডা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। ওরা এটা ঠিকই জানে। আমরা শহরে গিয়ে চুপ করে বসে থাকবো না, নিশ্চয়ই পুলিশে খবর দেব। ঠিক বলেছ শঙ্কর, আমি অতটা ভেবে দেখিনি। তবে এক কাজ করা যেতে পারে, সুব্রতকে কোনো রকম উদ্ধার করে ওকে নিয়ে পালানো যেতে পারে। যতটা সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু ততটা সহজ হবে না। যে চোরা কুঠুরিতে ওরা সুব্রতকে আটকে রেখেছে সেখান থেকে তাকে উদ্ধার করাটা শুধু কষ্টকরই নয়, রীতিমতো বিপজ্জনক। তুমি কি মনে করছো অজয়, ওরা আমাদের গতিবিধি লক্ষ্য করবে না? শয়তানরা আমাদেরকে যখন পাকড়াও করেছে তখন আমাদেরকে ওরা সহজে রেহাই দেবে না। তার উপর তুমি যখন একটা হতচ্ছাড়াকে ছুরি মেরে আহত করেছ, তখন এটা বেশ বোঝা যাচ্ছে যে ওরা প্রতিশোধ না নিয়ে আমাদের ছাড়বে না। সে বিশ্বাস আমারও বেশ আছে শঙ্কর, কিন্তু লোকগুলো আমাদের এইভাবে আটকিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল কেন, আর দরজাই বা বন্ধ করে দিল কেন? ওরা নিশ্চয়ই কোনো গোপন পরামর্শ জুড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওদের দরজা বন্ধ করার আরেকটা কারণ আমি অনুমান করছি। কি কারণ? দরজা খোলা থাকলে আমরা ঘরের ভেতরের অজ্ঞাত অংশটা বেশ পরিষ্কার দেখতে পাব। সেটা ওদের ইচ্ছে নয়। ঘরের ভেতরে কোনো রহস্য যেন আমাদের জ্ঞানগোচর না হয়, তার জন্যই ওরা প্রাণপণে চেষ্টা করছে।
শঙ্করদা, অজয়দা, অজয়দা। আবার সেই সুব্রতর করুণ গলার স্বর শঙ্করদের কানে ভেসে এলো। শঙ্কর অভয় দিয়ে বলল, সুব্রত, আর তোমার ভয়ের কোনো কারণ নেই। একবার যখন তোমার খোঁজ পেয়েছি তখন তোমার বিপদ কেটে গেছে বলেই তুমি মনে করতে পারো। এই ডাকাতদের হাত থেকে তোমাকে উদ্ধার না করে আমরা আর ফিরছি না। সন্ধ্যার অন্ধকারে আজকে আমরা কাজটা হাসিল করব। কিছুক্ষণ ধৈর্য রাখো। তোমরা পারবে শঙ্করদা, তোমরা পারবে। কিন্তু এরা যে সাধারণ মানুষ নয়, এরা সাক্ষাৎ পিশাচ। পিশাচ হোক, দৈত্য হোক, বা ভূত হোক আর প্রেতী হোক, মানুষ সবার চেয়ে বড়। তুমি কিচ্ছু মাত্র ভয় পেও না। আমি স্থির জানি যে এই দস্যুর দল ঘোরতর অপরাধী। আর এটা মনে রেখো, অপরাধীরা কখনোই শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। পশুর শক্তির মধ্যে আর যাই থাক, সত্যিকারের কোনো স্থায়ী ক্ষমতা থাকতে পারে না। তারা বাইরে থেকে যতই সাহস দেখাক, তাদের অন্তরটা দুর্বল আর ভীরুতায় কানায় কানায় পূর্ণ। এই কুঠুরিটার ফাঁক দিয়ে আমি তোমাদের বেশ স্পষ্টই দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরেই তোমাদের লক্ষ্য করছি। হঠাৎ তোমাদের এখানে দেখে আমি আমার চোখে বিশ্বাস করতে পারিনি। এতক্ষণ ধরে কথা বলতে পারিনি শুধু ওই ডাকাতগুলো ছিল বলে। ওই চুপ চুপ, ওই যে দরজা খুলে লোকগুলো আবার বেরিয়ে আসছে। শঙ্কর হঠাৎ বলে উঠল। শঙ্কর আর অজয় দড়ির বাঁধনটা আগেই খুলে ফেলেছিল। শুধু তারা লোকগুলোর চোখে ধুলে দেওয়ার জন্যই দড়িটা নিচের শরীরের আলগা করে জড়িয়ে রেখেছিল। সিঁড়ি পর্যন্ত এসে সেই কানা লোকটা ভাঁট্টু আর সেই আহত লোকটাকে অবুদ্ধ হিন্দি ভাষায় কি যেন আদেশ করল। আর লোক দুটো শঙ্করদের দিকে শয়তানি হাসে হাসতে হাসতে এগিয়ে এলো। শঙ্কর বলল, অজয়, খুব হুঁশিয়ার। লোক দুটোর হাতে কি আছে লক্ষ্য করেছ? হ্যাঁ, একজনের হাতে একটা রামদা, আরেকজনের হাতে একটা মোটা লাঠি। এইবার বোধহয় প্রতিশোধটা নিতে আসছে ওরা। ওরা এখনো জানে না যে আমাদের হাতে দড়ির বাঁধন আলকা। কাছে আসা মাত্রই আমি একটা প্যাঁচে ওই ভাদ্যটাকে মাটিতে ফেলে দেব। ওরই হাতে রামদা। তুমি ওই অবসরেই রামদাখানা কেড়ে নেবে। বলতে বলতেই শঙ্কর হঠাৎ দড়ি আলগা বাঁধন খুলে ফেলে এমন এক কায়দায় নিচে মাটিতে শুয়ে পড়ে একটা প্যাঁচ লাগালো যে দাসুদ্ধ ভাড্ডুরাম ধুলোর ওপর শটান চিৎপট। ভাড্ডু মোটেই প্রস্তুত ছিল না এই ব্যাপারটার জন্য। চোখের নিমেষেই ঘটনাটা ঘটে গেল। তার হাত থেকে কিছু দূরে ছিটকে পড়ল রাম দাখানা। অজয় আর দেরি না করে দাখানা ঝটপট তুলে নিল। সিঁড়ির ওপর থেকে সেই কানা সর্দার চেঁচিয়ে উঠে বলল, শিবরতন, চালাও লাঠি। তার হুঙ্কারে সারা অঞ্চলটা যেন থরথর করে কেঁপে উঠল। কিন্তু শিবরতনের লাঠি চালাবার আগেই অজয় রামদাখানা হাতে নিয়ে বাঘের মতো লাফিয়ে পড়ল তার ঘাড়ে। ভয়ে শিবরতন 10 হাত পিছিয়ে গেল। এই অবসরে শঙ্কর উঠে একটা হ্যাঁচকা টানে তার হাত থেকে লাঠিখানা ছিনিয়ে নিল। লোকগুলো এইভাবে যে নাস্তানাবুদ হয়ে প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু তারপরে ছুটল ঘরের দিকে। কানা লোকটা আবার তাদের কি উপদেশ দিতে লাগলো। শঙ্কর বলল, আপাতত এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না ভাই অজয়। এইবার দূর থেকে তীর চালাবে। ওই দেখো, দুজনে দুটো ধনুকবাণ বার করে আনছে। একটা তীর সবেগে এসে গাছের গুড়িতে গিয়ে বিঁধল। একটুর জন্য শঙ্কর বেঁচে গেছে। সে বলল, শিগগির এসো, ওই মোটা গাছের আড়ালে এসো যদি বাঁচতে চাও। ওই দেখো আবার তীর চালাচ্ছে। অজয় এক লাফে শঙ্করের পাশে এসে দাঁড়ালো। পরপর 3-4টে তীর তাদের পাশ দিয়ে সবেগে ছুটে বেরিয়ে গেল। শঙ্কর বলল, ওদের হাতে তীর ধনুক থাকাতে আমরা একটু মুশকিলে পড়লাম ভাই অজয়। ওরা যেভাবে আমাদের উপর খেপেছে তাতে সহজে আমাদের ছাড়বে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, সুব্রতকে উদ্ধার করতে হলে সন্ধ্যার আগে আমরা কিছু করতে পারবো বলে তো মনে হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই জঙ্গলের মধ্যেই কোথাও আত্মগোপন করে থাকতে হবে। আমারও সেই ধারণা। ওই দেখো, ডাকাতগুলো তীর ধনুক হাতে ক্রমে ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে। এইবার আর তোমার ওই যুদুৎসর প্যাঁচ খাটবে না। যা বলেছ ভাই অজয়। চলো, পাশের ওই ইটের পাঁচাটা রয়েছে, ওর আড়ালে গিয়েই আমরা দাঁড়াই। তারপর জঙ্গলের মধ্যে গিয়ে না হয় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি। ইটের পাঁজার ধারে আবার কেউটে সাপ নেই তো? যে কেউটের ছড়াছড়ি এখানে যা, বাপরে বাপ। সে কথা পরে ভাববো অজয়, এখন শিগগিরই এসো। পাঁচাটার আড়ালে গিয়ে দুজন লুকোই। লোক দুটো প্রায় কাছাকাছি এসে পড়েছে ধনুক বাগিয়ে। অতি পুরনো ইটের পাঁজা, চারিধারে তার ঝোপ জঙ্গল। অজয় শঙ্কর তীরের আঘাত থেকে বাঁচবার জন্য একান্ত নিরুপায় হয়ে সেই পাঁজার আড়ালে গিয়ে দাঁড়ালো। লোক দুটো ধনুকবাণ হাতে তখনও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটু সুযোগ পেলেই তারা তীর চালাবে। শঙ্কর বলল, অজয়,
লোক দুটো আমাদের সহজে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। যে করেই হোক ওদেরকে কাবু করাটা দরকার। উত্তেজিত হয়ে অজয় বলল, কিন্তু ওদের কাছে যাবার যে উপায় নেই। তোমার ওই জুজুৎসুর প্যাঁচ এখন কাজে লাগবে না বলে মনে হয় না। ইচ্ছে করছে এক ছুটে ওদের কাছে গিয়ে রামদাখানা দিয়ে ওদের মুন্ডু দুটো খ্যাঁচ খ্যাঁচ করে ভুই কুমড়ের মতো মাটিতে খসে ফেলে একেবারে। কিন্তু ওদের কাছে যে যাবার উপায় নেই অজয়। ওই বিষাক্ত তীর এসে যদি... এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে শঙ্কর পাঁজা থেকে একটা ইট খসিয়ে নিয়ে সাঁকড়ে ছুঁড়ে মারল ভাড্ডুর মাথা লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। মাথা ঘুরে ভাড্ডু মাটিতে আছড়ে পড়ল। তার হাতের তীরধনুক পড়ল ছিটকে অনেক দূরে। শিউতরণ তখন কিছুটা এগিয়ে আসছিল। এইবার শঙ্কর তার হাতের মোটা লাঠিটা ঘুরিয়ে ছুঁড়ে মারল শিউতরণের দিকে। এই দৃশ্যটা দেখে সেই কানা শয়তানটা রাগে কাঁপতে কাঁপতে ভীষণ চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে বেরিয়ে তরতর করে এগিয়ে আসতে লাগলো শঙ্করের দিকে। শঙ্করের হাতের মোটা লাঠিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিউতরণের গায়ে না লেগে লাগলো গিয়ে সেই শয়তান সর্দারটার পায়ে। হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল থুলোর উপর। এই সময় আরও একখানা ইট চালিয়েছে অজয়। সেটা সবে গিয়ে লাগলো শিউতরণের বুকে। টাল সামলাতে না পেরে সেও চিৎপাত হয়ে মাটির ওপর পড়ল। তিনজনেই ধরাশায়ী। অজয় আর শঙ্কর এই সুযোগে বেরিয়ে এলো ইটের পাঁজার আড়াল থেকে। তারপর বীর বিক্রমে বাঘের মতো লাফিয়ে পড়ল তাদের ঘাড়ে। অজয় বলল, কচু কাটা করবো নাকি ভাই শঙ্কর? না না, একেবারেই মেরে ফেলে কাজ নেই। হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। এখন এরা তিনজনেই জখম হয়ে পড়েছে। এসো, এদের হাত থেকে আরো ভালো নিরাপদ জায়গায় যাওয়ার ব্যবস্থা করা যাক। ভাড্ডু আর শিউতরণ যতবারই মাটি ছেড়ে উঠতে চায়, অজয় ততবারই রামদাখানা তার চোখের সামনে নিয়ে নাচাতে থাকে। প্রাণের ভয়ে তারা আর উঠতে সাহস পায় না। যে দড়ি দিয়ে তাদের বাঁধা হয়েছিল, শঙ্কর সেই দড়িগুলো এনে বেশ ভালো করে লোকগুলোর হাত পা বাঁধতে লাগলো। ভাড্ডু আর শিউতরণকে বেশ ভালো করে বাঁধা হয়ে গেছে। তাদের আর নড়বার জো নেই। এইবার শঙ্কর এগিয়ে গেল সেই কানা শয়তানটাকে দুরস্ত করবার জন্য। এমন সময় অজয় চিৎকার করে উঠল, সাবধান শঙ্কর, ওই দেখো চোরা কুঠুরির পাশে। চোরাকুঠুরির পাশে যেই ঘেঁষো জঙ্গলের জায়গাটা ছিল, শঙ্কর তাকিয়ে দেখল সেই জায়গায় দাঁড়িয়ে আছে মোটা মোটা লাঠি হাতে তিনজন ভীষণ চেহারার লোক। তাদের দেখে কানা লোকটা যেন কিছুটা উৎসাহিত হয়ে উঠল। পৈশাচিক মুখভঙ্গিতে চিৎকার করে অবদ্ধ ভাষায় কি যেন বলে উঠল তাদের। এরা আবার কোথা থেকে ফুসমন্তরে চোটে এসে হাজির হলো শঙ্কর? হ্যাঁ, এরা এদেরই দলের লোক। বোধহয় এতক্ষণ বাইরে লুটপাট করার ফিকিরে গেছিল। এরা যে ডাকাত, চেহারা দেখে তো তা অবিশ্বাস করার কোনো জয়ী নেই। আমরা একটা মস্ত সঙ্গবদ্ধ দস্যুর আস্তানায় এসে পড়েছি। যাই হোক, এদের হাত থেকে উদ্ধার পেতে হলে এক্ষুনি আমাদের আত্মগোপন করাটা দরকার। ওই দেখো, লোকগুলো লাঠি ঠকঠক করতে করতে আর দাঁত কর্মর করতে করতে আমাদের দিকে এগিয়ে চলেছে। এতগুলো লোকের সঙ্গে আমরা আপাতত এটে উঠব না। এই দেখো, পাশেই একটা খাদ। এসো, এই খাদের মধ্যে নেমে পড়ে কিছুক্ষণ জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকি, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। খাদের মতো মস্ত ঢালু জায়গা, জঙ্গলে পরিপূর্ণ। তার ভেতর চটপট নেমে পড়ে শঙ্কর আর অজয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখান থেকে সহজে তাদের কেউ ধরতে পারবে না, এ বিষয়ে তারা নিঃসন্দেহ। যদি কেউ তাড়া করে আসে, পালাবার কিংবা আত্মগোপন করবার যথেষ্ট সুযোগ তারা পাবে। চারিধারে অনেক ছোটোখাটো গর্ত আছে, বড় বড় পাথরও আছে। তাদের আড়ালেও বেশ গা ঢাকা দিয়ে থাকা যায়। শঙ্কর আর অজয় বুঝতে পারল সেই দস্যুর দল রীতিমতো হল্লা করতে করতে তাদের খুঁজতে আরম্ভ করেছে। চারিধারে ঝোপ জঙ্গল সরিয়ে শত্রুদের সন্ধান করছে। শঙ্কর বলল, আমাদের এখন আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। যদি দরকার মনে করি, পালাবার পথ এদিকে যথেষ্টই খোলা আছে। কিন্তু পালালেই আমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। সুব্রতকে আমাদের উদ্ধার করতেই হবে। তারা কিশোরবাবু যদি এই সময় পুলিশের দলবল নিয়ে এসে হাজির হতেন তাহলে চমৎকার হতো। তারাকিশোরবাবু পুলিশের সাহায্য নিয়ে সুব্রতকে নিশ্চয়ই খুঁজতে বেরিয়েছেন, কিন্তু কোন দিকে যে গেছেন তা কে জানে। আমরা দৈবাত এই জায়গায় এসে সুব্রতর খোঁজ পেয়ে গেছি। সেই শয়তানের দল অনেকক্ষণ খোঁজাখুঁজি করেই বোধহয় ব্যর্থ হয়ে চলে গেল, কারণ তাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া গেল না। অজয় বলল, এসো শঙ্কর, এইবার একটু বিশ্রাম করে নেওয়া যাক। এখন আমরা অত্যন্ত পরিশ্রান্ত, আর খিদেতেও পেটের নাড়ি চোঁচো করছে একেবারে। আমরাও ঠিক সেই অবস্থায় অজয়। দেখো দেখো, গাছের আড়াল দিয়ে কে যেন মাথায় একটা হাঁড়ি নিয়ে ওই জীর্ণ মন্দিরের দিকে চলেছে। দেখে তো মনে হচ্ছে ওই শয়তানেরই দলের লোক।
গাড়ি টাড়ি কিংবা কোনো নেশার জিনিস হয়তো হতে পারে। এসো একবার পরীক্ষা করা যাক। অন্তত যদি খেজুরের রস টস হয় তাহলেও আমাদের কাজে লাগতে পারে। আমরা পেছন দিক থেকে গিয়ে লোকটাকে পাকড়াও করব। তুমি তোমার রামদাখানা নিয়ে এসো আমার সঙ্গে, বুঝলে? শঙ্কর আর অজয় পরামর্শ করে আস্তে আস্তে এগিয়ে গেল সেই লোকটার দিকে। লোকটা আপন মনে গুনগুন করে গাইতে গাইতে পথ চলছিল। এমন সময় পাশের ঝোপ থেকে রামদাখানা কাঁধে তুলে অজয় একলাফে তার সামনে এসে দাঁড়ালো। লোকটা চমকে থেমে গেল, আর মুহূর্তের মধ্যেই শঙ্কর পেছন দিক থেকে এসে তার মাথার উপর থেকে হাঁড়িটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল। লোকটা এই আকস্মিক ব্যাপারে একেবারে থতমত খেয়ে গিয়েছিল, ভয়ও পেয়েছিল কম নয়। তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবার আগেই অজয় সরে পড়ল তার চোখের সামনে থেকে। লোকটা ভ্যাবাচাকা খেয়ে দৌড় দিয়ে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। হাড়ির মুখে সরাখানা সরিয়ে শঙ্করের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অজয় প্রশ্ন করল, কি ভাই শঙ্কর, খেজুর রস নাকি? না হে অজয়, দুধ, টাটকা দুধ। এই যে অসম্ভব ব্যাপার ভাই শঙ্কর, একেবারে আশ্চর্য কাণ্ড। ভগবান যার সহায় সে তো সাহায্য পাই। এসো, আর দেরি করে কোনো কাজ নেই। ভগবানের এই দানকে তাড়াতাড়ি সদ্ব্যবহার করো। শঙ্কর আর অজয় পেট ভরে সেই দুধ পান করল। এতক্ষণের পরিশ্রম, উত্তেজনা সব যেন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। অবসন্ন শরীর যেন আবার নিমেষে চাঙ্গা হয়ে উঠল। এইবার খানিকক্ষণ বিশ্রাম করা দরকার। এসো, এই ঢালু ঘেঁষো জায়গাটা একটু জিরিয়ে নিই। সন্ধ্যার সময় আবার আমাদের নবীন অভিযান শুরু হবে। এই বলে শঙ্কর হাত পা ছড়িয়ে ঘাসের উপরে চিৎপাত হয়ে শুয়ে পড়ল। অজয়ের চোখেও ঘুম ঢুলে আসছিল। সেই শোয়া হয়নি, যেই শোয়া অমনি ঘুম। শঙ্করের ঘুম যখন ভাঙল তখন চোখ মেলে দেখে চারিধারে খুটখুটে অন্ধকার। বোধহয় বুনো প্রাকৃতিকে বুকে নেমে এসেছে অমারাত্রির ঘন অন্ধকার। কিন্তু এ কি? শঙ্কর ভালো করে নড়াচড়া করতে পারছে না যে। তার হাত পায়ে এমনভাবে বেঁধে রেখেছে কে? শঙ্কর গভীর বিস্ময়ের ডাকল, অজয়, অজয়। জড়িত গলায় অজয় ক্ষীণস্বরে উত্তর দিল, এই যে আমি শঙ্কর, কিন্তু আমাদের এরকম অবস্থা করলো কে? কোথায় আমরা? এভাবে আমাদের হাত পা বাঁধলই বা কারা? আবার কারা বাঁধবে? আমাদের সেই দুর্দান্ত দস্যু বন্ধুরা ছাড়া তো এত উপকার আর কে করবে? ইস, আমাদের ঘুমের মধ্যে তারা এই কাণ্ড করেছে বোধহয়। শুধু ঘুমের মধ্যে নয়, আমার মনে হয় ঘুমন্ত অবস্থায় যে বিষাক্ত ওষুধ শুকিয়ে আমাদের অজ্ঞান করে এইভাবে তারা আমাদের বন্দি করেছে। তা হতে পারে ভাই, এখনো শরীরের জড়তা ভাঙেনি। মনে হচ্ছে যেন কোনো উগ্র নেশার ঝাঁঝে আমার শরীর অবসন্ন হয়ে গেছে একেবারে। আচ্ছা, এখন আমরা কোথায়? তাও তো ঠিক ঠাউর করতে পারছি না। চারিদিকে যেরকম ঘুটঘুটে অন্ধকার, তাতে তো কিছুই নজরে পড়ছে না ভাই। তবে অনুমান করতে পারছি আমরা সেই জাংলা খাতটার মধ্যে আর নেই। আমারও তাই মনে হচ্ছে। বোধ হচ্ছে যেন কোনো ঘরের মধ্যে আমরা বন্দি। আমার পকেটে একটা দেশলাই আছে, কিন্তু বের করে তো জ্বালাবার কোনো উপায় নেই। হাত পা শক্ত করে বাঁধা। শঙ্করদা! আওয়াজ শুনে অজয় আর শঙ্কর দুজনেই চমকে উঠল। এই যে সুব্রতর গলার স্বর। সুব্রত বলল, শঙ্করদা, আমি ঠিক পাশের কুঠুরিতেই আছি। তোমাদের সমস্ত অবস্থাতেই আমি লক্ষ্য করছি। অতি দুর্দান্ত দস্যুদের পাল্লায় পড়েছো তোমরা। তা বেশ বুঝতে পারছি ভাই সুব্রত, কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে তো চলবে না। তোমাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই তো আমরা এই দুঃসাহসিক অভিযান শুরু করেছি। তোমাদের শক্তির ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে শঙ্করদা, কিন্তু ওই শয়তানদের কবল থেকে কি এত সহজেই উদ্দেশ্য সিদ্ধ করতে পারবে? আমার মতো আরো কয়েকটা ছেলে এখানে বন্দী হয়ে রয়েছে। এখন তোমরাও বন্দী হলে। তাই তো দেখছি ভাই সুব্রত, কিন্তু কি উদ্দেশ্য এদের তাও তো ঠিক বুঝতে পারছি না। এইভাবে ছোট ছোট ছেলে চুরি করার অর্থ কি হতে পারে তাই তো ভেবেই ঠিক করতে পারছি না। খুব ছোট শিশুও দু একটা আছে দেখেছি। হাঁড়ির মধ্যে তাদের ভরে রাখা হয়েছে। হাঁড়ির মধ্যে? হ্যাঁ, কতগুলো বড় বড় হাঁড়ির মধ্যে তাদের বসিয়ে রেখেছে। মুন্ডুটা শুধু বেরিয়ে আছে আর সমস্তটাই হাঁড়ির মধ্যে। কি পৈশাচিক কাণ্ড! এটা মানুষ না সাক্ষাৎ পিশাচ? এদের কি উদ্দেশ্য তা তো আমি বুঝতে পারছি না। তবে আমি একটু বড় বলে আমাকে হাঁড়ির মধ্যে বসায়নি, এই ছোট্ট কুঠুরিতে বন্ধ করে রেখেছে। ভাই সুব্রত, তুমি ওই শয়তানের হাতে ধরা পড়লে কি করে? নদীর ধারে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি একটা বুড়ো মতো লোক জলের ধারে পড়ে কাতরাচ্ছে আর আকুলভাবে চিৎকার করছে।
লোকটা বিপদে পড়েছে ভেবে ছুটে গিয়ে যেই তাকে সাহায্য করতে গেছি, অমনি দস্যুর মতো একটা লোক সোজা উঠে দাঁড়িয়ে আমাকে জাপটে ধরে টেনে নিয়ে চলতে লাগলো। ধস্তাধস্তি করবার সময় আমি একবার পাথরের ওপর উল্টে পড়ে গেলাম, হাঁটু অনেকখানি ছড়ে গেল। তারপর তারপর রুমাল বের করে রক্ত মুছলাম। তোমার সেই রক্তমাখা রুমালটা আমরা পেয়েছি। যে উদ্দেশ্যেই তোমাদের এখানে চুরি করে নিয়ে আসুক না কেন, আমরা যখন একবার খোঁজ পেয়েছি তখন আর কোনো রক্ষা নেই। শয়তানদের ভিটেই ঘুঘু চড়িয়ে তবে ওদের ছাড়ব। সব বেটাকে দ্বীপান্তরে পাঠাবার চেষ্টা করব, কিন্তু আপাতত আমাদের হাত পায়ের বাঁধনটা খোলা দরকার। অজয়, তুমি একটা কাজ করো, আমার দিকে গড়িয়ে গড়িয়ে এসো। তারপর এসো, আমরা ধারালো দাঁতের সাহায্যে পরস্পরের হাতের বাঁধন কেটে ফেলি। কিছুক্ষণ চেষ্টার পর শঙ্কর আর অজয় বাঁধন মুক্ত হলো। দাঁতের সাহায্যে হাতের বাঁধন কেটে তারপর হাতের সাহায্যে পায়ের দড়িটা খুলে ফেলল। তারপর শঙ্কর পকেট থেকে দেশলাই বের করে ফস করে একটি কাঠি জ্বালল। সেলাতে তারা দেখল ছোট্ট একটি খুপড়ি ঘরে আবদ্ধ তারা। ঘরটিতে একটি মাত্র দরজা, তাও আবার বাইরে থেকে বন্ধ, জানালা নেই। তবে ঘরের ভেতরে হাওয়া প্রবেশ করবার জন্য দেওয়ালে অনেক ছোট ছোট ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়ে সুব্রত তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করছিল। পাশের ঘরেই ছিল সে। দপ করে কাঠিটা নিভে গেল। শঙ্কর বলল, ভালোভাবে আলো জ্বালার ব্যবস্থা করতে হবে অজয়। ঘরটা বেশ অন্ধকার, ঘরটা বেশ করে দেখা দরকার। কিভাবে আমরা এই অন্ধকার থেকে উদ্ধার পেতে পারি তারও একটা চেষ্টা করতে হবে। ভালোভাবে আলো জ্বালাবো কি করে ভাই শঙ্কর? ঘরের মধ্যে খড়কুটো এমন কিছু নজরে পড়ছে না যাতে আগুন ধরিয়ে ঘরটার অন্ধকার দূর করতে পারি। দেশলাইয়ের কাঠিও বেশি নেই, মিছিমিছি কাঠি নষ্ট করে এখন উচিত হবে না করা। পাশের ঘর থেকে সুব্রত উত্তর দিল যে তার ঘরে একটি ছোট কুপি রেখে গেছে এরা, সেটা তাদের দিচ্ছে। এই বলে সুব্রত সেই ফাঁকের ভেতর থেকে হাত গুলিয়ে কুপিটা শঙ্করের হাতে দিল। কুপির ম্লান আলোতে সমস্ত ঘরটা বেশ উজ্জ্বল হয়ে উঠল। খুবই ছোট্ট ঘরখানি, চারিদিকে ইটের ফাঁটা দেওয়াল, চুনচুরকি খসে পড়ছে, ছাদেও ফাটল ধরেছে মাঝে মাঝে। ঘরটির অবস্থা এখন অতি জীর্ণ হলেও দেখে বোঝা যায় একসময় অত্যন্ত মজবুত করেই তৈরি করা হয়েছিল। ঘরখানি ভালো করে পরীক্ষা করতে করতে অজয় হঠাৎ বলে উঠল, দেখছো ভাই শঙ্কর, কি একটা অদ্ভুত জিনিস। ঘরের মেঝেতে পাকা ইটের গাঁথনি হলেও এই দিকটায় দেখো কাঠের তক্তা বসানো। শঙ্কর কাছে গিয়ে তক্তাগুলোর উপর পা ঠুকে ঠুকে আওয়াজ করে বলল, তাই তো হে অজয়, এই যে ফাঁকা বলেই তো মনে হচ্ছে। বোধহয় এই তক্তাগুলোর নিচে একটা গর্ত আছে। দাঁড়াও দাঁড়াও, দেখতে হচ্ছে ব্যাপারটা। এই বলে শঙ্কর দুহাতে চাড়া দিয়ে একখানি তক্তা সরিয়ে ফেলল। তারপর কুপিটা সেখানে এনে তার আলোতে যা দেখল তাতে বিস্ময় আর অবধি রইল না। তক্তার নিচে গভীর কুয়োর মতো গর্ত, আর সেসব গর্তের মধ্যে পড়ে রয়েছে সাদা সাদা কি সব যেন জিনিস। ওগুলো কি ভাই শঙ্কর? মনে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল? হ্যাঁ, ওই দেখো, মাথার খুলি, হাড় পাঁজর। হ্যাঁ, কি সর্বনাশ! অজয় শিউরে উঠল। তাহলে আমাদেরই দোষ হবে নাকি? যতক্ষণ মগজে বুদ্ধি আছে, মনে বল আছে আর শরীরে শক্তি আছে, ততক্ষণ তো নয়। এই বলে শঙ্কর আবার সেই তক্তাখানি সরিয়ে যথাস্থানে রেখে দিল। শঙ্কর বলল, রাত্রি বোধহয় গভীর হয়ে এসেছে। দস্যুর দলের আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওরা বোধহয় আমাদের এইভাবে বন্দি করে বেশ নিশ্চিন্তে ঘুম লাগাচ্ছে। কাল ভোর হলে আবার খোঁজ খবর নেবে। কিন্তু ভোর হবার আগেই আমাদের এই জেলখানা থেকে সুব্রতকে নিয়ে সরে পড়তে হবে। সেটা কি সম্ভব বলে মনে করছো তুমি? জগতে কিছুই অসম্ভব নয় মনের জোরের কাছে। আমরা তো কোনো অন্যায় করতে আসিনি। ভগবান আমাদের সহায় আছেন। আবার সুব্রতর গলার স্বর শোনা গেল, শঙ্করদা, তোমরা পারবে তো আমাকে উদ্ধার করতে? আমাদের যতদূর শক্তি, সামর্থ্য আর সাহস আছে সে সবই তোমার উদ্ধারের কাজে লাগাবো আমরা। দেখাই যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। কিন্তু আমরা যা যা বলবো বিনা দ্বিধায় তাই করতে হবে, একটুও দেরি করবে না। তোমাদের কথার একটুও অবাধ্য হব না শঙ্করদা। যখন যা বলবে তাই করব। তোমার ঘরে আর কে আছে? কেউ নেই অজয়দা, আমি শুধু একা। ঘরে একটা মাত্র কাঠের বাক্স আছে, তার উপর উঠে দাঁড়িয়ে এই ফাঁক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গোপন গর্তের মধ্যে ওই কঙ্কালগুলো কার? অজয়ের মনের মধ্যে কেবল এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এই খুনে দস্যুদের হাতে পড়ে না জেনে না কত রকমের হতভাগ্যের এইরকম আতঙ্ককর ভয়াবহ পরিণাম ঘটেছে। অজয় বলল, শঙ্কর,
এই কঙ্কালটা দেখে আমার বুদ্ধিশুদ্ধির লোপ পাওয়ার জোগাড় হয়েছে। কে এই লোকটা? কেন তার এই দশা ঘটেছে? আমি আমি কিছুতেই ঠাউর করতে পারছি না। লোকটি আবার কে? আমাদের মতোই হয়তো অবাঞ্ছিত লোক এই দস্যুদের গোপন এলাকায় এসে পড়েছিল। পাছে সে গিয়ে পুলিশের কাছে ওই গুপ্ত ঘাঁটির সন্ধান বলে দেয়। সেজন্যই তাকে চিরকালের মতো এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। এরকম সাংঘাতিকভাবে তাকে গুমখুন করা হয়েছে। আমাদের এখানে বন্দি করার উদ্দেশ্য হয়তো তাই। বেশ গোপনে নির্ঝঞ্ঝাটে কাজ হাসিল করার এমন উপযুক্ত স্থান আর নেই। ওরা যখন এইভাবে আমাদের আটক করেছে তখন সহজে ছেড়ে দেবে বলে তো মনে হয় না। আমাদের ছেড়ে দিলে ওদের পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা তোরা বেশ ভালো করেই জানে। আমরা এর ভেতরেই ওদের অনেক খবরই জেনেছি। সে ওরা বেশ ভালো করে বুঝেছে, আর বুঝেছে বলেই আমাদের এইভাবে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করে হাত পা বেঁধে ফেলে রেখেছে। তা না করে আমাদের তো ঘুমন্ত অবস্থায় ওরা মেরে ফেললেই পারত। রামদাখানা তো কাছেই ছিল। আমাদের যে ঘুমন্ত অবস্থায় হত্যা করেনি সে ওদের অসীম দয়া বলেই আমাদের মনে করতে হবে। ঘুমন্ত অবস্থায় মেরে ফেললে মৃত্যু যন্ত্রণা হয়তো আমরা বুঝতেই পারতাম না। তাই তিলে তিলে একটু একটু করেই মৃত্যু কষ্টটা আমাদের বুঝিয়ে দেবার জন্যেই ওরা নিশ্চয়ই আমাদের সদ্য সদ্য মেরে ফেলেনি। এইভাবেই দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে সত্যিই মরণের কোলে আমরা ঝাঁপিয়ে পড়ব। তখন ওরা আমাদের মৃতদেহ ওই গোপন গর্তের মধ্যে ফেলে দেবে। বাইরের জগৎ কোনোদিনই আর সে খবর পাবে না। শঙ্করের কথা শুনে অজয় চুপ করে বসে হাঁটুর মাঝে মাথা রেখে কি জানি ভাবতে লাগলো। শঙ্কর তাকে উৎসাহিত করে বলল, ছি অজয়, তুমি এর মধ্যেই দমে গেলে নাকি? মনে নেই কলকাতায় আমাদের সেই কল্পনার কথা? সেই যে স্থির করেছিলাম আমরা দুজনে একটু বড় হয়ে দুর্জয় কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাব, দক্ষিণ মেরুর অজানা হিমশীতল অঞ্চলে নতুন দেশ আবিষ্কার করে সারা বাংলার মুখ উজ্জ্বল করব, আর নিভন্ত আগ্নেয়গিরির ভিসুভিয়াস রহস্যের অজানা গহ্বরে প্রবেশ করে পাতালপুরীর রহস্য ভেদ করব। ভুলে গেলে সেই কথা? ছি ছি ছি, সামান্য কতকগুলো শয়তান মানুষের হাতে বন্দী হয়ে তুমি একেবারে ছেলে মানুষের মতো ঘাবড়ে গেলে। যতই হোক, ওরা তো মানুষ, পশু নয়, পিশাচ নয়, রাক্ষস নয়, অতি সাধারণ মানুষ। কতকগুলো মানুষরূপী বড় বড় জানোয়ার। এদের চক্রান্তে যদি আমাদের পরাজিত হতে হয় তবে ধিক আমাদের শিক্ষা দীক্ষায়, আর ধিক আমাদের বুদ্ধিতে। শঙ্করের কথা শুনে অজয় লাফিয়ে উঠল উত্তেজনায়। তার শরীরের সমস্ত শিরায় শিরায় রক্ত গরম হয়ে চঞ্চল হয়ে উঠল। আবেগের সঙ্গে শঙ্করের দু হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বলল, ক্ষমা করো ভাই শঙ্কর। ক্ষণিকের দুর্বলতায় মনটা আমার অবসন্ন হয়ে পড়েছিল। এখন আর সে ভাব নেই। সত্যিই তো, আমরা কেন ভয় করব এই ঘৃণিত জীবগুলোকে? এদের শায়েস্তা করে তবে আমরা ছাড়ব। এখন বলো কি করতে হবে? সাব্বাস ভাই অজয়, এই তো চাই। এরকম বেপরোয়া হতে হবে আমাদের এই সময়ে। মরতে একদিন হবেই, কিন্তু আমাদের মৃত্যু হলে বীরের মতো হবে। এরকম অন্ধকার ঘরে অসহায়ের মতো তিলে তিলে মৃত্যুবরণ করবার জন্য আমরা জন্মাইনি। আমাদের মৃত্যু অন্ধকারে নয়, আলোতে হবে। গোপন গুহার মধ্যে নয়, প্রকাশ্য গৌরব গরিমার মধ্যে আমাদের মরণ হবে। এসো, এখন একটা কাজ করা যাক। কি কাজ করব ভাই শঙ্কর? এসো, দুজনা মিলে ধরাধরি করে ওই তক্তাখানা টেনে তুলি। একটা বেশ সুন্দর মতলব আমার মাথায় এসেছে। শঙ্কর আর অজয় দুজনকে ধরাধরি করে তক্তাখানি টেনে উপরে তুলল। ছাদের গায়ে ছিল মস্ত একটা ফাটল। শঙ্কর তক্তাখানিকে একটু কাত করে সেই ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর অজয়কে বলল, এবার দুজনে মিলে বেশ জোরে তক্তাখানায় চাপ দেওয়া যাক। একটু জোরে চাপ দিতেই ছাদের ফাটলটা আরও খানিকটা ফাঁক হয়ে গেল। খানিকটা ইট সুরকি ঝরঝর করে নিচে ঝরে পড়ল। অজয়, আরো আরো জোরে চাপ দাও। আর একটু চাপ দিতেই ছাদের খানিকটা অংশ হুড়মুড় করে নিচে পড়ল। অজয় শঙ্কর চট করে এক পাশে এসে দাঁড়ালো মাথা বাঁচাবার জন্য। ছাদের কিছু অংশ এইভাবে খসে পড়ায় সেই জায়গাটা বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। শঙ্কর বলল, বাহ, এত সহজেই যে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে তাই এর আগে ভাবিনি। বাড়িটা যে এত পুরনো ঝুরঝুরে, বাইরে থেকে দেখে তো কিছুই মনে হয় না। বাড়িটা এই যুগের নয় তো, তা দেখলেই বোঝা যায়। ইঁটগুলোর আকার আধুনিক কালের মতো নয়, খুব ছোট ছোট আকারের ইঁট। মন্দিরটা নিদেন পক্ষে 150-200 বছর আগের তৈরি বলেই মনে হচ্ছে। বাড়ির এই শোচনীয় অবস্থা আর আশেপাশের ঝোপ জঙ্গল দেখে মনে হয় বহুদিন এই অঞ্চলে লোকজনের বাস নেই। তার উপর যে কেউটে সাপের আড্ডা একেবারে চারিদিকে এরম ভরে ভরে রয়েছে।
ভাবতেও শরীরটা শিউরে ওঠে একেবারে। শয়তানদের থাকার উপযুক্ত জায়গা যে এটা, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ নেই। মন্দিরের দেবতা কোথায় উধাও হয়েছেন জানি না, কিন্তু তার অন্তর্ধানের সুযোগে শয়তানের চালাচামুন্ডারা বেশ মৌরসি পাট্টা গেড়ে বসেছে এই জায়গায়। এবার এসো অজয়, আর সময় নষ্ট করে লাভ নেই। রাতারাতি আমাদের কাজ শেষ করতে হবে। দুর্বৃত্তের দল এখনো নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বোধহয়। কখন জেগে পড়বে তার কিন্তু কিছু ঠিক নেই। ছাদের ফাঁক দিয়ে আমাদের এক্ষুনি বাইরে বেরিয়ে পড়তে হবে, কিন্তু অতখানি উঁচুতে উঠবো কি করে? তার জন্যে ভাবতে হবে না, তুমি এইখানে স্থির হয়ে দাঁড়াও। আমি তোমার কাঁধে দাঁড়িয়ে ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে পড়ি। আর আমি? সে ব্যবস্থা আমি করব। তোমাকে এভাবে ফেলে আমি পালাবো না। মুচকি হাসি হেসে শঙ্কর বলল, যে দড়ি দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছিল তারই একটা দড়ি হাতে নিয়ে শঙ্কর অজয়ের কাঁধের ওপর উঠে ছাদের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর ঘড়িটা ঘরের ভেতর নামিয়ে দিয়ে বলল, অজয়, আমি শক্ত করে দড়িটা ধরে আছি, তুমি এটা বেয়ে ওপরে উঠে এসো। দড়ি বেয়ে তরতর করে অজয়ও ছাদের উপর উঠে এলো। ব্যাস। আমার মনে হয় রাত্রি এখনো খুব বেশি হয়নি। আন্দাজে কি করে বুঝলে? ঠিক আন্দাজে নয় ভাই অজয়, মনে নেই আমাদের স্কুলে ভূগোলের মাস্টার মশাই একদিন আকাশের সপ্তর্ষিমণ্ডল দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে রাত্রির কোন সময় তারাগুলো কোন আকাশে থাকে? ওই দেখো, সপ্তর্ষিমণ্ডলের অবস্থান এখন কোথায়। রাত্রি 12টার সময় এই 7টি তারা আকাশের ঠিক এক জায়গাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু করে মনে পড়ছে বটে, কিন্তু ধন্য ভাই তোমার স্মৃতিশক্তি। আমি কিন্তু একদম ভুলে গেছি সেসব কথা। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ছায়াপথ সম্বন্ধে অনেক কথাই ভূগোলের মাস্টারমশাই আমায় বলেছিলেন। আমার কিন্তু বিশেষ কিছু মনে নেই, এমনকি ধ্রুবতারাটি পর্যন্ত এখনও চিনে উঠতে পারিনি। এখন গ্রহ তারার কথা থাক, কলকাতায় গিয়ে আবার সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত আকাশের গবেষণা ছেড়ে পৃথিবীর গবেষণায় মন দেওয়াই ভালো। আকাশ কুসুম ছেড়ে বর্তমানের কঠোর সত্যকে আমরা এখন ভালো করে উপলব্ধি করতে পারবো। এবার আমাদের কর্তব্য কি? সুব্রতকে উদ্ধার করা? শুধু সুব্রতকে নয়, যতগুলো ছেলে এখানে বন্দী হয়ে আছে সকলকেই উদ্ধার করা দরকার। আর এই শয়তানগুলোর পাপবৃত্তি চিরদিনের মতো বন্ধ করে দেওয়া দরকার। অত্যন্ত দৃঢ় আর গম্ভীর স্বরে শঙ্কর এই কথাগুলো বলল। অজয় বলল, শঙ্কর, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। যতই তোমার সঙ্গে মিশছি ততই তোমার চরিত্রের মাধুর্যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অজয় বেশ ভালোভাবেই জানে সাধারণ বাঙালি ছেলে আর শঙ্করের মধ্যে সব বিষয়ের পার্থক্য অনেকখানি। শঙ্করকে সে কখনো মিথ্যে কথা বলতে শোনেনি, এজন্য সমস্ত স্কুলের শ্রদ্ধা সে আকর্ষণ করেছে। স্কুলের মাস্টাররা পর্যন্ত শঙ্করকে সমীহ করে। শঙ্করের মনের বল অসাধারণ, অন্যায় সে সহ্য করতে পারে না কোনো সময়েই। শরীরের ক্ষমতাও তার কম নয়। অজয়দের পাড়ার যে মহাবীর ব্যায়ামশালা আছে, শঙ্কর তাতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করে। অজয়ও তার উপদেশে সম্প্রতি ভর্তি হয়েছে সেখানে। এইবার আমাদের কি করা উচিত ভাই শঙ্কর? বসো, একটু ভেবে নি। সর্বপ্রথম আমাদের সুব্রতকে উদ্ধার করে কোথাও গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে হবে। তারপর অন্যান্য ছেলেদের সন্ধান করব। তার আগে আর একটা কাজ আছে। কি কাজ? শয়তানগুলো দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঘুম দিচ্ছে। একটা মতলব আমার মাথায় এসেছে, এসো আমার সঙ্গে। ছাদের উপর থেকে শঙ্কর আর অজয় টপ টপ করে নেমে পড়ল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সেই চত্বরের দিকে। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে উপরে উঠে শঙ্কর ফিসফিস করে বলল, বড় ঘরখানাতে মাত্র একটি দরজা, তাও আবার ভিতর থেকে বন্ধ। দাঁড়াও, একটা কাজ করা যাক। এই বলে শঙ্কর ধীরে ধীরে এগিয়ে নিঃশব্দে দরজার বাইরের দিকটায় শিকল তুলে দিল আটকিয়ে। আশেপাশে আরও 2-4খানা ছোট ছোট কুঠুরি ছিল, সেগুলোর দরজাগুলিতেও সে শিকল দিয়ে দিল। এই কাজ ছেড়ে শঙ্কর বলল, এইবার অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। লোকগুলো চট করে আর বাইরে বেরোতে পারবে না। এবার এসো, আমরা সুব্রতকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করবার চেষ্টা করি। আবার শঙ্কর আর অজয় এগিয়ে গেল সুব্রতর ঘরের কাছে। শঙ্কর বলল, বাইরে থেকে কুঠুরিটাকে একটা ঘর বলেই তো মনে হয়, কিন্তু ভেতরে তো 2খানা কুঠুরি। একটাতে আমরা বন্দি ছিলাম, আর একটাতে আটক আছে সুব্রত। শঙ্কর আর অজয় আবার উঠে এলো সেই কুঠুরিটা ভাঙা ছাদের ওপর। ছাদটা ভালো করে পরীক্ষা করে শঙ্কর আবার বলল, সারা ছাদটাই ফাটলে ভর্তি, একটু চেষ্টা করলেই ছাদটাকে ফাটিয়ে ফেলা যায়। ছাদ ভাঙলে সুব্রতর মাথায় চোট লাগতে পারে, তার চেয়ে এক কাজ করা যাক। কাঠুরিটার দরজায় যে তালা লাগানো আছে সেটা ভাঙবার চেষ্টা করা যাক। দরজাটা খুলতে পারলে সমস্ত ব্যাপারটা সোজা হয়ে যাবে।
মন্দ বলনি অজয়, তাই একবার চেষ্টা করা যাক, চলো। শঙ্কর আর অজয় আবার ছাদ থেকে নেমে কুঠুরিটার দরজার কাছে এসে দাঁড়ালো। সেকেলে যুগের বেশ ভারী আর মোটা দরজা। নিচের দিকের খানিকটা অংশ যেন খুন ধরা বলে মনে হচ্ছে। অজয় বলল, দরজার শিকলটা নিচের দিকে লাগানো। দেখো শঙ্কর, বেশ মজবুত তালা আটকানো এতে। তালাটা সহজে ভাঙা যাবে বলে তো মনে হচ্ছে না। তাই তো আমি ভাবছি, আলিগড়ের শক্ত তালা ভাঙতে হলে তো যন্ত্রপাতি দরকার। দেশলাইটে চেলে বেশ ভালো করে তালাটা পরীক্ষা করে অজয় বলল, একটা শক্ত পাথর জোগাড় করে আনি, দেখি যদি তালাটা কোনো রকমে ভাঙা যায়। না না, তাতে সন্দেহজনক আওয়াজ হবে, শব্দে লোকগুলো জেগে উঠতে পারে। অবশ্য তাতে আমাদের আপাতত ভয়ের কোনো কারণ নেই। শিকলেটে সব ব্যাটাকে আটক করে রেখেছি, কিন্তু তবুও তো নিঃশব্দে যাতে কাজ হয় সে চেষ্টাটা করাই ভালো। এই বলে শঙ্কর আবার দেশলাই জেলে দরজার সেই খুন ধরা অংশটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে পরীক্ষা করার পর সে চুপ করে খানিকটা কি যেন চিন্তা করলো। তারপর আবার একটা দেশলাই জেলে সে খুন ধরা জায়গাটা আগুন ধরিয়ে দিল। পরপর করে দরজার সেই ছিন্ন অংশটা পুড়তে লাগলো, আর দেখতে দেখতে মস্ত বড় একটা গর্ত হয়ে গেল। যতক্ষণের জায়গায় খুন ধরা ছিল সেটা অতি সহজেই অংশটা আগুনে জ্বলে ধীরে ধীরে নিভে গেল। শঙ্কর ডাকলো, সুব্রত, সুব্রত। ভেতর থেকে উত্তর এলো, এই যে আমি, শঙ্করদা, এই যে আমি। দেখো তো ওই ফাঁক দিয়ে তুমি বেরিয়ে আসতে পারো কিনা। সুব্রত সেই ফাঁক দিয়ে ভেতরের দিকে মাথা গলাবার চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। বলল, ফাঁকটা আরেকটু বেশি বড় হলে আমি অনায়াসে বেরিয়ে যেতে পারতাম। রোসো রোসো। বলে শঙ্কর সেই ফাঁকা জায়গাটার পাশে সজোরে দড়াম করে একটা লাথি বসিয়ে দিল। আরও খানিকটা অংশ ঘ্যাঁচ করে ভেঙে গেল। এইবার দেখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার মাথাটা গলাতে পেরেছি। এই বলে সুব্রত একটু চেষ্টা করে বাইরে বেরিয়ে এলো। তারপর দুহাতে শঙ্করকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। শঙ্করদা, শঙ্করদা, শিগগির চলো, পালাই এখান থেকে। এই এই খুনে ডাকাতগুলোর আড্ডা ছেড়ে আমাদের পালাতে হবে। জানতে পারলে আমাদের কারোর আর রক্ষা নেই। মিথ্যে ভয় পেও না সুব্রত, তোমাকে যখন উদ্ধার করতে পেরেছি তখন এটাও বিশ্বাস করো যে আমরা বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না ওরা। এখন তবে পালাবে না আমাকে নিয়ে? পালাবো নিশ্চয়ই ভাই সুব্রত, তবে এখন নয়। আরও কিছু কাজ আমাদের বাকি আছে। অসহায় আরও কয়েকটি ছেলে এখানে বন্দী আছে, তাদেরকে উদ্ধার করা দরকার। তোমাকে আপাতত কোনো নিরাপদ গোপন জায়গায় রেখে আমরা ওই হতভাগ্য ছেলেদের উদ্ধার করার চেষ্টা করব। তুমি নিশ্চয়ই জানো কোথায় ওদের বন্দি করে রাখা হয়েছে। হাড়ির মধ্যে যে শিশুগুলো আছে তাদের রাখা হয়েছে ওই আসল মন্দিরের বড় ঘরখানিতে। বাকি ছেলেগুলো আশেপাশের ঘরে আটকে আছে। ওই শোনো না, বাচ্চা ছেলেদের কান্না শোনা যাচ্ছে, ওই শোনো। ইস, কি ভয়ঙ্কর! শঙ্কর আর অজয় যেন কান পেতে শুনল। মন্দিরের বড় ঘরখানা থেকে ভেসে আসছে দু একটা কচি ছেলেদের কান্না আর বুক ফাটা গোঙানির শব্দ। শঙ্করের শরীরের রক্ত যেন রাগে টকবক করে ফুটতে লাগলো। বলল, ইচ্ছে করছে রাস্কেলগুলোকে একেবারে জীবন্ত ডাল কুত্তা দিয়ে খাওয়াই। সুব্রত বলল, বোধহয় মারধর করছে ওদের। এই অমানসিক অত্যাচারের কথা শুনে অজয়ের মাথাটা যেন ঘুরে গেল। বলল, ছেলেগুলো এমনভাবে বন্দি অবস্থায় না থাকলে ডাকাতগুলোকে সব শুদ্ধ আগুনে পুড়িয়ে মারতাম। শিকল নেটে সব কটাকেই আটক করে ফেলেছি। অগ্নিকাণ্ডের পর্বটাও বেশ সহজেই শেষ করতে পারতাম। অজয়, তুমি সুব্রতকে নিয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে অপেক্ষা করো, আমি একলাই একটু চেষ্টা করে দেখি। না শঙ্করদা, তোমাকে একলা ফেলে এইভাবে আমি কোথাও লুকিয়ে যেতে পারবো না। আমি আর অজয়দা দুজনেই তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, তাই বেশ। বিপদে পড়লে তিনজন একসঙ্গেই পড়া যাবে, আমাকে কিন্তু তখন দোষ দিতে পারবে না। সুব্রত না সূচক মাথা নাড়াল। এদিকে রাত প্রায় ভোর হয়ে এলো। ঘুটঘুটে গুমোট অন্ধকার ভাবটা ক্রমে যেন পাতলা হয়ে এলো। চারিধারে ফুটে উঠল অনেকটা কাক জ্যোৎস্নার আমেজ। একে একে জেগে উঠল বুনো পাখির কল কাকলি। শেষ প্রহরের ডাক ডেকে শিয়ালের দল তাদের এই রাতের মতো কর্তব্য শেষ করল। আকাশে সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ছায়াপথ এবং ধ্রুবতারা প্রভৃতি গ্রহ নক্ষত্রগুলো ক্রমে ক্রমে অনন্ত, অসীম এবং অদৃশ্য লোকে একে একে মিলিয়ে যেতে লাগল। শঙ্কর বলল, রাজ্যে কাভার হয়ে এলো, অথচ বাকি ছেলেগুলোকে তো উদ্ধার করার কোনো ব্যবস্থা এখনো করা গেল না। মুশকিলের কথা হচ্ছে এই যে প্রতি ঘরেই সেই শয়তানগুলো রয়েছে।
সুব্রত একা ঘরে বন্দি ছিল বলে আমরা তাকে এত সহজে উদ্ধার করতে পেরেছি। যে বড় ঘরটায় ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে সেই ঘরেই থাকে ওই সর্দারটা, ওই 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 কানা শয়তানটা আর কি। আর অন্যান্য ঘরে আছে ডাড্ডু, শিওরতন আর শয়তানের চেলা চামুন্ডারা। এজন্যই তো একটু চিন্তার মধ্যে পড়েছি। এদিকে প্রায় ভোর হয়ে এলো, এক্ষুনি জেগে পড়বে লক্ষ্মী ছাড়াগুলো। দিনের আলোতে বিশেষ সুবিধা করে পারবো বলে তো মনে হচ্ছে না, বিশেষত যেরকম ওরা ক্ষেপে আছে আমাদের উপরে। এবার আমাদের ধরতে পারলে আর সহজে ছাড়বে না, জীবন্ত পুড়িয়ে মারবে, কিংবা অষ্টমীর পাঁঠার মতো বলি দেবে আমাদের। শঙ্করটা, শিগগিরই পালিয়ে চলো এই মৃত্যুর আস্তানা থেকে। এখানে থাকলে আমরা আর কেউ বাঁচব না। ভয় পেও না ভাই সুব্রত, যেভাবে ওদের শিকলে আটকে রেখেছি এখন টের পেলেও চট করে ওরা বেরিয়ে আসতে পারবে না। এক কাজ করা যাক, এসো শঙ্কর, চলো আপাতত আমরা সুব্রতকে নিয়ে বাড়ি ফিরে যাই। তারপর থানায় খবর দিয়ে পুলিশের দল নিয়ে এই দলশুদ্ধ ডাকাতগুলোকে গ্রেপ্তার করিয়ে দিই। এখন আর আমরা বিশেষ কিছু সুবিধা করতে পারবো বলে তো মনে হচ্ছে না। ওই শোনো শঙ্কর, কিসের যেন একটা আওয়াজ। ওই শোনো শঙ্করদা, ওরা কি ভীষণভাবে দরজাতে ধাক্কা দিচ্ছে। লোকগুলো জেগে উঠে টের পেয়ে গেছে যে ওরা ঘরের মধ্যে আটকা পড়েছে। এক্ষুনি ওরা দরজা ভেঙে বেরিয়ে পড়বে। অজয়, তুমি সুব্রতকে আড়ালে ওই ইটের পাঁজাটার পাশে লুকিয়ে রেখে এসো, দেখি আমি কি করতে পারি। সুব্রতর হাত ধরে অজয় তাকে ইটের পাজাটার আড়ালে বসিয়ে দিয়ে ফিরে এলো। হাতে নিয়ে এলো একটা রামদা। এই নাও শঙ্কর, সেই রামদাখানা। শয়তানগুলোর নজরে হয়তো পড়েনি এখনো। হুড়মুড় করে দরজাটার একটা পাঁট ভেঙে ফেলল। রামদাখানা হাতে নিয়ে এক লাফে শঙ্কর দরজাটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দাঁড়টা ভয়ঙ্করভাবে নাড়তে নাড়তে চিৎকার করে বলল যে কেউ এক পা বাইরে বের করেছ কি এক কপে মুন্ডুটা শরীরের থেকে খুশিয়ে মাটিতে লুটিয়ে দেব। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।